প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। 1 টাকাও যৌতুক নেবে না জানায় তারা। তারা সেদিনই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়, তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিয়েতে আগাতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ের বাবাকে দাওয়াত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি 1 সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে নিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজখবর নেওয়ার পর বিয়েতে মতো দেয়। কিন্তু তখন ছেলের বাবা জানায়, আমরা যৌতুক চাই না, ছেলেকেও কিছু দিতে হবে না। কিন্তু মেয়েকে স্বর্ণের চেইন আর হাতের বালা দিতে হবে। আর আমরা ছেলের বউ সাজিয়ে নিয়ে আসব। মেয়ের বাবা তাতেও রাজি হয়ে যায়। যেহেতু ছেলের আর পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলের ভালো জব আছে, স্যালারিও বেশ মোটা অঙ্কের। বিয়ের ডেট ফিক্সড করে মেয়ের বাবা, চাচা, ভাই বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা, বাবা মায়ের বড় মেয়ে। ছোট একটা বোন আছে তামান্না তমা। ভাই নেই। তানিয়া এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে। রেজাল্ট বের হয়নি এখনো। ছোট বোন ক্লাস 8-এ পড়ে। আর ছেলের নাম আরাফ আহমেদ। বাবা মায়ের মেজো ছেলে। বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ। সবার ছোট বোন মরিয়ম আক্তার। কমা কমা সপ্তাহ পর গরু জতারা চিহ্ন বা তারা চিহ্ন করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেন তন্ময় ইসলাম। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি। সকলের কোলাহল গমগমে পরিবেশ। বিয়েতে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের এক জোড়া কানের দুল দেওয়া হয় 8 আনার। আর কোনো কিছু দেওয়া হয় না। ছেলে পক্ষের সবাই বধূ বেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী। যেমন গায়ের রং তেমন চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা তানিয়া। বিয়ে পড়ানো শেষে পুত্র বধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় বরপক্ষ। কমা কমা বিয়ের 1 মাস পর থেকে তানিয়া বুঝতে পারে তার শাশুড়ি মা উপরে যতটা ভালো সেজে আছে ততটা ভালো সে নয়। ওর কাছে এসে বড় ছেলের বউয়ের নামে সমালোচনা করে। আবার বড় বউয়ের কাছে গিয়ে ওর নামে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়ি মাকে ওর নামে সমালোচনা করতে। শুধু তাই নয়, ওর শাশুড়ি মা আশেপাশের প্রতিবেশীদের নামেও সারাদিন সমালোচনা করতে থাকে। প্রতিবেশীদের থেকে প্রতিবেশীদের জন্য ওনার বেশি টেনশন। সারা দিন কে কি করলো, কার কি হলো সে সবের খবর তার কাছে থাকে। অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসে তারা চিহ্ন লেপু তারা চিহ্ন রে শেষ হয়ে যায়। নতুন বউ তানিয়া নিজের পরিবার বাড়ি ঘর আপন জন ফেলে শ্বশুর বাড়িতে আসতে না আসতেই শাশুড়ি মায়ের চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়েই হয়েছে মাত্র 8-10 দিন হয়েছে। বিয়ের 2 দিন পর থেকেই তানিয়া নিজের হাতে রান্না বান্না করে, ঘরের যাবতীয় কাজও করে যেন শাশুড়ি মা কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজ করতে আগায় না। ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে খাবার খেয়ে আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী। ওর হাজবেন্ড কোম্পানির জব করে, ননদের বিয়ে হয়ে গেছে আগেই। বাড়িতে 6 জন মানুষ, 6 জনের 2 বেলার রান্না তানিয়ার ঘাড়ে এসে পড়েছে। ভাসুরের ছেলেটা ছোট 4 বছর বয়স। তার জন্য আলাদা খাবার রান্না করতে হয়। শাশুড়ি মায়ের তবুও অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলেই তার শরীর জ্বলে ওঠে। সারা দিন কাজ করতে হবে, তার কথা এমন যে কাজ না থাকলেও কাজ করতেই হবে। একটু 19-20 হলেই খিট খিট করে। সামনে কিছু না বললেও আড়ালে দাঁড়িয়ে গালাগালি করে বিশ্রী ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছে নিজের কানেই। কিছু দিন পর বুঝতে পারে তার শাশুড়ির এমন আচরণের কারণ। তানিয়ার বাবা মেয়ের বিয়ের পর কেন মেয়ের ঘর ভর্তি করে ফার্নিচার দিল না? তার ছেলেকে কেন বাইক কিনে দিল না? মেয়েকে কেন আরো স্বর্ণের জুয়েলারি দিল না? বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা জমি নেই। মেয়েকে ভবিষ্যতেও কিছু দিতে পারবে না। এই বিষয়গুলো নিয়ে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তানিয়ার সাথে খারাপ ব্যবহারও করতে শুরু করে। অথচ তারা তানিয়ার বাবার সামর্থ্য, অবস্থা দেখেছেই তানিয়াকে বউ করে এনেছে। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত বড় ছেলে নেই। তার একার ইনকামে পরিবার চলে। তার অঢেল সম্পদও নেই। নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেইন, হাতের বালা, সহ আরও অনেক কিছু দিয়েছেন। তানিয়া শুনেছে ওর বড় জায়ের বাবার বাড়ি থেকে বড় জাকে একটা কানাকড়ি, সুতোও দেয়নি। অথচ তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। তবুও চুপচাপ সব কিছু সহ্য করে যায় তানিয়া। কারণ ওর হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এই অল্প দিনের মধ্যেই তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। মানুষটা শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিক থেকে অনেক ভালো। তার কোনো অভিযোগ নেই তানিয়াকে নিয়ে। বরং অনেক খুশি তানিয়াকে নিজের বউ রূপে পেয়ে। একটু লাজুক প্রকৃতির ছেলেও বটে।
তানিয়াও ওর হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যার আগে আগে ফেরে। সারা দিন তানিয়ার শাশুড়ি আর বড় জায়ের সাথেই থাকতে হয়। বড় যা ভীষণ চালাক চতুর মহিলা। তানিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের আর ছেলের সব কাজ ওকে দিয়ে করিয়ে নেয়। নিজে সারা দিন বসে বসে ফোনের স্ক্রিনে ডুবে থাকে। কমা কমা মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তানিয়ার আর ওর হাজবেন্ডের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তানিয়া বলতে পাগল ওর হাজবেন্ড। অনেক রোমান্টিক ও বটে লোকটা। আগের মতো আর লজুকতা নেই। বউকে একা পেলেই যখন তখন চেপে ধরে চুমু খায়। তানিয়া রাগারাগি করলেও লাভ নেই, সে নিজের মর্জির মালিক। সে এমন সময় চেপে ধরে যখন কারো আসার কোনো সম্ভাবনা নেই। রাগারাগি করলেও আরাফের পাগলামিগুলো ভালো লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার। কিন্তু এই সব কিছুর মাঝে তানিয়ার ভীষণ খারাপ লাগে শাশুড়ি মায়ের কথাগুলো। এমন ভাবে সে কথাগুলো বলে যে তানিয়ার কলিজা ফেটে যায়। কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। তবুও চুপ করে থাকে, কাউকেই বলে না। যখন ওর বাবা মাকে তুলে গালাগালি করে তখন তানিয়ার মতারা চিহ্নরে যেতে ইচ্ছে করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢালার মতো লাগে। যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন তানিয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আপনারা তো আমার বাবা মায়ের অবস্থা দেখেই আমাকে এনেছিলেন। দেখতে গিয়েই আমাকে বউ করে নিয়ে আসার জন্য উতলা হয়ে উঠেছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? কেন আমার সামনে আমার বাবা মাকে তুলে গালাগালি করেন? আমাকে বকতে গেলে কেন আমার 14 গোষ্ঠীকে টেনে আনেন? বলতে ইচ্ছে হলেও বলতে পারে না তানিয়া। বললেই শাশুড়ি মা বলবে বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হয়েছে, তাতেই মুখে মুখে তর্ক করে। তখন আরো বেশি বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ করতে পারে তাই করে। রান্না করা, থালাবাসন ধোয়া, ঘর মোছা, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেয়। তবুও নাকি তানিয়া কোনো কাজ করে না। অথচ তানিয়ার বড় যা কোনো কাজ করে না। তবুও তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। কারণ তাকে কিছু বললেই সে সাথে সাথে তার হাজবেন্ড আমানকে সব বলে দেয়। আর আমান ফোন করে মায়ের সাথে রাগারাগি করে। ছেলের ভয়েই কিছু বলার সাহস করে না শাশুড়ি আসমা বেগম। মেজ ছেলের বউ চুপচাপ শোনে, কাউকে কিছু বলে না। আরাফের কাছেও অভিযোগ করে না কখনো। সে জন্যই আরো সাহস পায় আসমা বেগম। আরাফও মায়ের এই রূপ সম্পর্কে অবগত নয়। ওর সামনে আসমা বেগম দুধে ধোয়া তুলসী পাতা। তার মতো ভালো শাশুড়ি দুনিয়ায় আর দুটো নেই। এই কারণেই আরো কিছু বলে না তানিয়া আরাফকে। বললেও হয়তো আরাফ বিশ্বাস করবে না, বামায়ের সম্পর্কে এমন কিছু জানতে পারলে কষ্ট পাবে। কারণ আরাফ ওর মাকে অনেক বেশি ভালোবাসে। দিনের পর দিন শাশুড়ি মায়ের মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় 19 বছর বয়সী তানিয়া। নিজের ভেতরের কথাগুলো কাউকে বলতে পারে না। বাবা মাকে কিছু বলে না, কারণ তারা শুনলে কষ্ট পাবে, টেনশন করবে। আরাফকেও কিছু বলে না। হাজার মন খারাপের মাঝেও মুখে হাসি ফুটিয়ে থাকে। সারাদিনের কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়েই। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মধ্যে ওর মুখ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে। হাসি মুখে না করে তানিয়া কিছু হয়নি। বউয়ের মিথ্যে হাসি ধরতে পারে না আরাফ। এভাবেই দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালে বাংলাদেশে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যায়। লকডাউন ঘোষণা করা হয়। ঘর বন্দি হয়ে পড়ে পুরো দেশবাসী। আরাফ জব পাওয়ার পর থেকে নিজের ইনকামের সব টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে দিত। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত নিজের কাছে। করোনার সময় আরাফ বুঝতে পারে কত বড় ভুল সে করে এসেছে এত কাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা, একটা কানাকড়িও নেই হাতে। জব নেই, স্যালারিও নেই। সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। বাবার রাগী দৃষ্টির শিকার হতে হয়েছে। তবুও নিশ্চুপ আরাফ। উপায় নেই, টাকাটা তার প্রয়োজন। অন্য কারো কাছে হাত পাততে সে পারবে না। বাবার অ্যাকাউন্টে তো ওর নিজের টাকাই, সেই টাকা চাইতে লজ্জা কোথায়? তাই তো চাইতো সেই টাকা। দেখতে দেখতে রমজান মাস পেরিয়ে ঈদ চলে আসে। বউকে নতুন কাপড় চোপড় কিনে দেবে ভেবেছিল। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া আরাফকে অনেক বার না করে তার কিছু লাগবে না। মায়ের লম্বা লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাফ নিজেও। সেদিন মলিন চোখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাফ। মেয়েটা বিয়ের পর আজ অবধি নিজের মুখে কিছু চায়নি। আর একদিন বাকি আছে ঈদের। চুল দাড়ি কাটতে হবে। আরাফের হাতে টাকা নেই। মাথা নিচু করে তবুও বাবার কাছে আবার টাকা চায়। খুচরো টাকা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয়। চুল দাড়ি কামিয়ে যেই টাকা বেঁচেছিল সেটা আর ফেরত দেয় না আরাফ।
নিজের কাছেই রেখে দেয়। সেটা নিয়ে আরাফের বাবা মাজহার ইসলাম রেগে থাকেন। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়া টাকা চাইতেও পারে না, কিছু বলতেও পারে না। শ্বশুরের কথা আর আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেওয়ায় এমন করছে। তানিয়া আরাফকে বলে টাকা ফেরত দিয়ে দিতে। তবে আরাফ ফেরত দেয় না। কমা কমা পরের দিন ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় আরাফ ওর বাবাকে ডাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে মাজহার ইসলাম নিজের রুম থেকে বের হয় না। নামাজ আদায় করতেও যায় না। মাত্র কয়েকশো টাকার জন্য সে নামাজ আদায় না করে রুমে বসে ফুঁসতে থাকেন। অথচ গত 2 বছর ধরে স্যালারির সব টাকা আরাফ তার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকার প্রয়োজন হয়েছে তুলে তুলে খরচ করেছে। আরাফ টু শব্দ করেনি। এখন ও যখন জবলেস, হাতে টাকা নেই, নিজের ইনকামের টাকা নিজে খরচ করবে তাও পারবে না। ছোট থেকে আরাফ পরিবারের সাপোর্ট ছাড়া পড়াশোনা করে গেছে। টিউশনি, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ, তার পাশাপাশি বাড়িতেও কিছু টাকা দিয়েছে। বাড়ির সবাই চেয়েছে আরাফ পড়াশোনা করে সময় অপচয় না করে বিদেশে চলে যাক। কিন্তু আরাফ যায়নি। বাড়ি থেকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো পড়াশোনার মতো ফালতু বিষয়টা ছেড়ে প্রবাসে পাড়ি জমাক। তাহলে বিদেশ থেকে মাসে মাসে ডলার আসবে। কিন্তু আরাফের জেদের সাথে পারেনি কেউ। আরাফ নিজের প্রচেষ্টায় এত দূর এসেছে। আর এখন জবলেস থাকায় বাবার কাছে হাত পেতে পেতে 200 করে টাকা নিতে হচ্ছে। তাতেও বাবার মুখের দিকে তাকানো যায় না। যেন তার ইনকামের টাকা আরাফ ছিনিয়ে নিচ্ছে। তাদের ধারণা আরাফের কাছে টাকা থাকা সত্ত্বেও আরাফ ওনাদের কাছে চায়। আরাফ বেতনের সব টাকা তাদের দেয় না। শ্বশুর শাশুড়ির গালা গালি কানে ভেসে আসে তানিয়ার। ওর জন্যই নাকি আরাফ টাকা ফেরত দেয়নি। ওই নাকি দিতে নিষেধ করেছে। ঈদের একটা দিনেও শ্বশুর শাশুড়ির কথার আঘাত থেকে রেহাই পায় না তানিয়া। তানিয়ার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে উষ্ণ গরম নোনা জল। ঈদের দিনটা মন খারাপেই কে তারা চিহ্নটে যায় তানিয়ার। আরাফও বুঝতে পারে সব কিছু। তবুও চুপ করেই থাকে। ঈদের দিন কোনো ঝামেলা রাগারাগি রেষারেষি চায় না। আরাফ বরাবর শান্তিপ্রিয় মানুষ। ঈদের পরের দিন ছোট বোন মরিয়ম আসে জামাই নিয়ে বাবার বাড়িতে ঘুরতে। সেই সুবাদে ভালো মন্দ রান্নার করতে বলে আসমা বেগম। রান্নার জন্য সকল কিছু গুছিয়ে দেয় তানিয়া। আজ বড় যা রান্না করবে। যেদিন মাংস, পোলাও, বিরিয়ানি বা ভালো মন্দ রান্না করা হয় সেদিন বড় যা রান্না করে নিজের পছন্দ মতো। তবে তাকে সবকিছু গুছিয়ে দিতে হবে রান্নার জন্য। সে শুধু রান্নাটাই করবে, অন্য কিছু না। শাশুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করা খাবার খাবেন না। তার পাটায় বাটা মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। বেশি করে বেটে ফ্রিজে রেখে দিলেও ভালো লাগে না। রোজ রোজ টাটকা বাটতে হবে, তারপর রান্না করতে হবে সেই মশলা দিয়ে। বাধ্য হয়েই তানিয়া রোজ রোজ শিল পাটায় মশলা বাটে। আজকেও মশলা বেটে পেঁয়াজ, মরিচ সহ রান্নার সব উপকরণ গুছিয়ে দিয়ে বড় জায়ের পাশে দাঁড়িয়ে রইল। বড় যা রান্না চাপায় চুলায় আর তানিয়া এটা সেটা এগিয়ে দেয়। কমা কমা রান্না শেষে তানিয়া সব গুছিয়ে রাখে ডাইনিং টেবিলে। নোংরা অপরিষ্কার থালা বাসন, হাঁড়ি পাতিল, সসপ্যান, কড়াই, ফ্রাই প্যান ধুয়ে শুকোতে দেয়। বড় যা রান্না শেষ করেই নিজের রুমে চলে গেছে। রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে গোছল করতে যায় তানিয়া। 2 ফ্লোর পর পর ডাইনিং রুমে উপস্থিত হয় সবাই। জগ ভরে পানি এনে টেবিলে রাখে তানিয়া। আসমা বেগম মেয়ের জামাই, মাজহার ইসলাম আর আরাফকে খাবার বেড়ে দেন। বড় যা নিজের ছেলের জন্য দেখে দেখে ভালো ভালো মাংস, ডিম, পোলাও প্লেটে বেড়ে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। যেই পরিমাণ খাবার বেড়ে নিয়ে গেছে সেই খাবার তার ছেলে 3 বারে খেয়েও শেষ করতে পারবে না। স্ত্রীকে রেখে খেতে ইচ্ছে না করলেও মুখ বুজে খেয়ে নেয় আরাফ। যেহেতু মা ভাবি খায়নি, তাদের সাথেই খাবে। 4 জন খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে বসার রুমে চলে যায়। তানিয়া এটো প্লেট বাটি নিয়ে ধুয়ে নিয়ে আসে। বড় যা খালি প্লেট হাতে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। খাবার বাড়ার সময় দেখা যায় অল্প তরকারি আছে। খাসির মাংস পুরোটা শেষ। একটা ডিমও নেই। 2টো মাছ ভাজা পড়ে আছে প্লেটে। অথচ জন প্রতি 1 পিস করে ডিম সিদ্ধ করে ভাজা হয়েছিল। মাছও জন প্রতি দিয়েও 2টো বেশি ছিল। খাসির মাংস ছিল 1 কেজি, গরুর মাংস ছিল 1 কেজি। দেশি মুরগির রোস্টের শুধু ঝোল পড়ে আছে বাটিতে। সে সব দেখে বড় জায়ের মুখের রং পরিবর্তন হয়। রাগ হলেও চুপ রইল। 3 জনের প্লেটে পোলাও বেড়ে দেয় বড় যা। মাছ দিতে গিয়ে দোটানায় ভোগে। তবুও একটা শাশুড়ি মায়ের প্লেটে দিয়ে অন্যটা নিজে অর্ধেক নেয়, বাকি অর্ধেক তানিয়াকে দেয়। শাশুড়ি মাকে বলে তরকারি বেড়ে দিতে। সে বড় বউয়ের প্লেটে দেখে দেখে মাংস তুলে দেন। নয়তো বড় বউ সিঙ্গাপুর খবর পাঠিয়ে দেবে। এমনিতেই খাসির মাংস, রোস্ট আর ডিম শেষ।
মেজ বউয়ের প্লেটে দিতে গিয়ে আর কিছুই থাকে না দেখা যায়। নেড়ে চেড়ে তেল হাড্ডি আর একটা টুকরো দিয়ে প্লেটের একপাশ ভর্তি করে দেন। তিনি গরুর মাংস খান না। নিজের জন্য একটা বাটিতে আলাদা করে খাসির মাংস তুলে রেখেছিলেন। সবটুকু তরকারি নিজের প্লেটে ঢেলে নেন একেবারে। চুপচাপ খায় সবাই। বড় যা ছোট জায়ের প্লেটের দিকে তাকায়। তার হয়তো একটু খারাপ লাগলো। মেয়েটা সকাল থেকে খেটে খুঁটে সবকিছু গুছিয়ে দিল। অথচ ওর জন্যই কিছু নেই। নিজের প্লেট থেকে বড় একটা টুকরো তুলে দেয় ছোট জায়ের প্লেটে। তানিয়া নিতে না চাইলেও জোর করে দেয়। সে তো ছেলের জন্য বেশি বেশি নিয়েছিল। ছেলে যে অর্ধেকও খায়নি সবাই জানে। বাকিটা তো সে নিজেই খেয়েছে। তাই হয়তো ছোট যাকে একটা টুকরো তুলে দিল। খাঁটি দুধের অল্প করে পায়েস রান্না করেছিল। 1 চামচ পায়েস পড়ে আছে বাটিতে। খাওয়া শেষ করে পায়েসের বাটি নিয়ে ফ্রিজে রেখে দেয় বড়জা। তার ছেলেকে পরে খেতে দেবে। প্লেট বাটি গুছিয়ে ধুয়ে রেখে দেয়। টেবিল পরিষ্কার করে নিজের রুমে যাওয়ার জন্য আগাতেই বড় জায়ের ডাক কানে ভেসে আসে। নিজের রুমে না গিয়ে বড় জায়ের রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করে দেখে বড় জা বেডে বসে রাগে ফোঁস ফোঁস করছে। বুঝতে পারে তার রাগের কারণ। ঘন্টার পর ঘন্টা ধরে আগুনের সামনে দাঁড়িয়ে গরম সহ্য করে রান্না করলো অথচ খাওয়ার সময় খাবার নেই। শাশুড়ি প্রত্যেকবার এমন করেন। এমনিতে তো ভালো মন্দ রান্না করতে দেন না কখনোই। ভীষণ কৃপণ তিনি, মেপে মেপে দেন রান্না করার জন্য। আর যখন মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসে তখন বিভিন্ন ভালো ভালো আইটেম রান্না করতে দেন। আর খাওয়ার সময় সব খাবার তাদের প্লেটে তুলে দেয়। বাড়িতে যে ছেলের বউ আছে সেই চিন্তা তার নেই। পরের মেয়েকে কেন খাওয়াবে? হ্যাঁ ভাবি বলেন। তরকারি আলাদা সরিয়ে রেখেছে? না। ওই বুড়োর হাই প্রেশার, তারপরেও দুধ, ডিম, গরুর মাংস ঠেলতেই থাকে গিলার মধ্যে। গিলবে গিলবে আর বলবে ভালো লাগে না, প্রেশার বেড়ে গেছে। ওই বুড়ি কোন আক্কিলে এক টেবিলে বসে আমাদের দুজনকে ছাড়া খাসির মাংস খেলো একা একা? ওর নিজের মেয়েকে তো ঠিকই ঠেলে ঠেলে গিলিয়েছে। আর কিছু বলতে পারে না, রাগে তার শরীর কাঁপছে। নিজের মেয়ের বেলায় 16 আনা আর অন্যের মেয়ের বেলায় 4 আনাও না। একটু পর আবার রাগের চোটে অনেক কিছু বলে তানিয়ার কাছে। তানিয়া নিশ্চুপ হয়ে সব শোনে। কি বা বলবে, অভ্যাস হয়ে গেছে সব কিছু। কমা কমা নিজের রুমে ফিরে আসে তানিয়া। বেডে গম্ভীর হয়ে বসে আছে আরাফ। খাবার খাওয়ার সময় দেখেছে তার মা কি করেছে। আরাফ বেশি মাংস খায় না, তেল মশলা দেওয়া খাবারও বেশি খায় না। 2-3 টুকরোর বেশি মাংস খায় না কখনোই। বাড়িতে দুজন বউ আছে সেই কথা যেন ওর মা ভুলেই গিয়েছিল। বোন জামাইয়ের সামনে কিছু বলতেও পারেনি। তার মা এমনটা কিভাবে করল? এমনিতে সকলের সাথে বসে খুব একটা খাওয়া হয় না আরাফের। ছুটির দিনে 2-1 বেলা একসাথে খাওয়া হয়, তাছাড়া বাকি দিনগুলোতে একাই বেশি খায়। তার মা কি সব সময় এমন করে? নাকি আজকেই করল শুধু? আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে অনেকবার এই ব্যাপারে। তানিয়া নিশ্চুপ থাকে। যা বোঝার আরাফ বুঝে যায়। আর কিছু জিজ্ঞেস করে না। পরের দিন বড় যা বাপের বাড়ি চলে যায়। তার বাবা এসেছিল নেওয়ার জন্য। তানিয়ার বাবা তানিয়া আর আরাফকে নেওয়ার জন্য আসতে চাইলে মাজহার ইসলাম আর 2 দিন পর আসতে বলে। কারণ তার মেয়ে এসেছে, মেয়েকে রান্না করে খাওয়াবে কে? বড় বউ তো চলে গেছে। কমা কমা পরের দিন সকালে বাড়ির বাইরে ময়লা ফেলতে যায় তানিয়া। তখন কানে ভেসে আসে শাশুড়ি মায়ের গলার স্বর। শাশুড়ি প্রতিবেশীর কাছে তানিয়ার নামে সমালোচনা করছে, সেই সঙ্গে বিশ্রী ভাষায় গালি গালাজ করছে। তার কারণ হলো, তানিয়া গতকাল রাতে বাড়তি ভাত ফ্রিজে তুলে না রেখেই ঘুমিয়ে পড়েছিল। ভাত গরম ছিল, তাই ভেবেছিল ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবে। ক্লান্ত শরীর বেডে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল তানিয়া। ভাত আর ফ্রিজে তুলে রাখা হয়নি। শাশুড়ি দেখেছে ভাত বেশি হয়েছে। ভাতের বোল থেকে বেড়ে ছোট বাটিতে করে ফ্রিজে রাখতে হবে, তাই আর রাখেনি নিজে। পানি ঢেলে রেখে দিয়েছিল। তানিয়া কেন ভাত ফ্রিজে রাখেনি সেটাই ওর দোষ। এই পান্তা ভাত এখন কে খাবে? অনেক বাজে ভাষায় গালি গালাজ করতে থাকে আসমা বেগম। জোয়ান মেয়ের এত কিসের ঘুম? একদিন না ঘুমালে মরে যাবে। সারা দিন কোনো কাজকর্ম করে না, শুধু শুয়ে বসেই তো দিন পার করে। তানিয়াকে গালি গালাজ করতে করতে ওর বাবা মাকেও গালি গালাজ করতে শুরু করে। প্রতিবেশী মহিলাও আসমা বেগমের সাথে তাল মিলাচ্ছে। সব শোনে তানিয়া। নিশ্চুপ হয়ে বাড়ির ভেতর প্রবেশ করে আবার। সকালে রুম থেকে বেরিয়ে আসতেই আসমা বেগম হাজারটা কথা শুনিয়ে দিয়েছিলেন ভাতের জন্য। সেই সব মেনে নিলেও এই কথাগুলো মানতে পারছে না। একজন মানুষের ভাষা এত বিশ্রী কিভাবে হয়? তানিয়ার কলিজা ফেটে যাচ্ছে এই সব শোনার পর। কেন শুয়েছিল ভাত ফ্রিজে না রেখে? একা হাতে রান্না শেষ করে তানিয়া।
টেবিলে খাবার সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। আরাফ মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। বউকে সামনে পেয়েই আদর করে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে আসে। বাবা, বোন আর বোনের জামাই আগে থেকেই বসে আছে। খাওয়াও শুরু করেছে তারা। নিজেও চেয়ার টেনে বসে আরাফ। তিনজন খেয়ে উঠে যায়। আরাফ আস্তে আস্তে খাচ্ছে। তানিয়া আর আসমা বেগম খাবার খেতে বসে। তানিয়া পান্তা ভাতের বাটিটা সামনে নিয়ে বসে। আরাফ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। গরুর মাংস, গরম ভাত, মাছ ভাজা রেখে পান্তা ভাত কেন খাচ্ছে? আসমা বেগম গরম ভাত প্লেটে বেড়ে সামনে দিয়ে গরম ভাত খেতে বলে। পান্তা ভাত খেতে নিষেধ করে বারবার। আরাফ নিজেও নিষেধ করে, সামনে থেকে পান্তা ভাতের বাটি সরিয়ে নেয়ার চেষ্টা করে। তবে তানিয়া ছাড়ে না। আরাফের হাত সরিয়ে দিয়ে খেতে থাকে একমনে। একটা কথা ও বলে না। আরাফও আর কিছু বলে না, বুঝতে পারে নিশ্চয়ই ওর মা এমন কিছু বলেছে যার জন্য তানিয়া পান্তা ভাত খাচ্ছে। আসমা বেগম বারবার নিষেধ করতেই থাকে পান্তা ভাত খেতে। তানিয়া তার দিকে চোখ তুলে তাকায়ও না পর্যন্ত। কিছুক্ষণ আগেই যা যা বলেছে সেই সব শোনার পরেই গরম ভাত আর তানিয়ার গলা দিয়ে নামবে না। পান্তা ভাত নষ্ট হবে বলেই তো এত কথা। পান্তা ভাতই খাবে। বউকে পান্তা ভাত খেতে দেখে আরাফের গলা দিয়েও আর খাবার নামতে চায় না। তবুও খাবার নষ্ট হবে বলে জোর করেই পানি দিয়ে গিলে খায়। রুমে প্রবেশ করতেই আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে পান্তা ভাত খাওয়ার কারণ। 10-12 বার জিজ্ঞেস করার পরেও বলে না কিছু তানিয়া। আরাফও নাছোড় বান্দা। শেষ পর্যন্ত না পেরে সব বলে দেয় তানিয়া। তার মা কি বলেছে সকালে। সব শোনার পর কিছু সময় চুপ হয়ে থাকে আরাফ। কষ্ট হয়, খারাপ লাগে। তানিয়াকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই ওর কাছে। মাকে কিছু বলতে গেলেও উল্টো তানিয়ার দোষ হবে। বলবে তানিয়া তার ছেলেকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে। সাফ সাফ না করবে এই সব কিছুই বলেনি সে। কয়েক দিনেই বেশ চিনে গেছে নিজের মাকে। ওর কাছেই ওর বউয়ের নামে সমালোচনা করে এখন। আরাফ রাগ দেখালে আর কিছু বলে না। ছেলে বউয়ের জন্য মায়ের সাথে কেন রাগ দেখাবে? সেখানেও তানিয়ার দোষ। তানিয়া তার ছেলেকে কালো জাদু করেছে। তাই ছেলে বউ পাগল। এই কথাও শুনেছে তানিয়া প্রতিবেশীকে বলার সময়। আসমা বেগম মনে করেন তার দুই ননদ, দেবরের বউ আর যাদের সে দেখতে পারে না তারা তাদেরকে কালো জাদু করে। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে। ননদ দেবরের বাড়ি থেকে খাবার কিছু দিলেও না খেয়ে সব খাবার ফেলে দেয়। বাড়ির অন্য কাউকেও খেতে দেয় না। কত শত প্লেট খাবার যে ময়লার পুকুরে ফেলেছে হিসেব নেই। এই সবের হিসেব তো একদিন দিতেই হবে। কমা কমা পরের দিন আরাফ মাজহার ইসলামের কাছে 2000 টাকা চায়। মুখের উপর মাজহার ইসলাম বলেন, আন্ডারস্কোর টাকা নেই আমার কাছে। আন্ডারস্কোর টাকা কেন থাকবে না? আন্ডারস্কোর শেষ হয়ে গেছে। আন্ডারস্কোর ব্যাংকে তো আছে। আন্ডারস্কোর ব্যাংকেও নেই। আন্ডারস্কোর কেন, কি হয়েছে এত টাকা? আন্ডারস্কোর আমার টাকা কি হয়েছে সেটার হিসেব আমি তোকে কেন দেব? আন্ডারস্কোর তোমার টাকার কথা তো আমি বলিনি। আমি বলেছি সোনালী ব্যাংকের কথা, সেখানে তো আমি টাকা রেখেছি। আন্ডারস্কোর কে বলেছে সেখানে তোর টাকা? আমার অ্যাকাউন্টে আমার টাকা। ব্যাংকে আমি রেখেছি, আমি উত্তোলন করেছি। আমার টাকা আমি খরচ করেছি, তোর কি? আন্ডারস্কোর ওই টাকা তুমি রেখেছিলে? আন্ডারস্কোর হ্যাঁ আমি রেখেছিলাম। তোর টাকা হলে এখন 2 টাকা ব্যাংকে রেখে দেখা। আরাফ কিছু না বলে নিজের রুমে চলে আসে। আরাফের থমথমে মুখ দেখে তানিয়া বুঝতে পারে কিছু হয়েছে। জিজ্ঞেস করলেও কিছু বলে না আরাফ। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, আন্ডারস্কোর ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে নাও, একটু পর বের হব। আন্ডারস্কোর। বেলা তখন 12টা। আরাফের আর শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় বিছানার চাদর ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসে। মাথা ঘুরছিল তাই একটু শুয়েছিল। হঠাৎ ঝলমলে আকাশে কালো মেঘের আবির্ভাব ঘটে। আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি শুরু করে। তানিয়া দ্রুত রুম থেকে বেরিয়ে ছাদে গিয়ে কাপড় চোপড় সব নিয়ে আসে। বিকেলের রান্নাও একা হাতেই করে। মাগরিবের আজানের আগে আগে বিশ্রী ভাষায় বড় গলা করে গালি গালাজ শুরু করে আসমা বেগম। চ্যাংড়া মেয়ের কিসের জন্য দিনের বেলায় শুতে হবে? ওর কিসের আলসেমি? সারা দিন কি কাজ করে? তানিয়া আর ওর মাকে এমন সব ভাষায় গালি দেয় যা এখানে প্রকাশ করা যাবে না। ফকিন্নির বাচ্চা, খা তারা চিহ্ন কি মা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বাচ্চা, এই শব্দ বলেই সাথে এর চেয়ে বিশ্রী ভাষায় গালি গালাজ করে যা হয়তো পৃথিবীতে আর কেউ বলেনি কখনো। মুখ দিয়ে যা আসে তাই বলে গালি গালাজ করে। ছোট চাচি শাশুড়ি এসেছিল, সেও শোনে সব কিছু। বাড়িতে তখন মাজহার ইসলামও ছিল, সেও নিজের বউকে কিছুই বলে না। নিশ্চুপ হয়ে সব শোনে তানিয়া। টু শব্দও না করে রাতের খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। না খেলেও আবার গালি গালাজ শুনতে হবে। এখন না খেলেও পরে তো খেতেই হবে।
সে জন্য খাবারের সাথে রাগ দেখিয়ে লাভ নেই। রাতে আরাফ বাড়িতে আসলে তার মা অভিযোগের ঝুলি খুলে বসে। তখন সেখানে বড় যা আর শাশুড়ি ছিল। আরাফের সামনেও তানিয়ার বাবা মা তুলে গালি গালাজ করে। বারবার থামাতে চেয়েও থামাতে পারে না আরাফ। কি হয়েছে জিজ্ঞেস করলে বলে দুপুরে ছাদে কাপড় চোপড় শুকাতে দিয়ে এসে তারা চিহ্ন ছড়িয়ে শুয়ে পড়েছে। আকাশে যে মেঘ করেছে বৃষ্টি হবে সেদিকে নজর নেই। বড় যা বলে কয়টা কথা শুনিয়েছি তাই এখন তেজ দেখিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে রয়েছে একা একা। আরও অনেক কিছু বলে আরাফ সেদিকে কান দেয় না। মায়ের দিকে তাকিয়ে বলে ছাদ থেকে কাপড় চোপড় এনেছে কে? তানিয়া। সকালে রান্না করেছে কে? তানিয়া। বিকেলে রান্না করেছে কে? তানিয়া। ঘর দোর ঝাড়ু দেওয়া মোছা, থালা বাসন, হাঁড়ি পাতিল কে ধুয়েছে? তানিয়া। সবকিছুই তানিয়াই করেছে। তাহলে তোমরা সারা দিন বাড়িতে কি করেছো? ছাদ থেকে কাপড় চোপড় গুলোই নিয়ে আসতে পারোনি। সব কিছু তানিয়া করেছে, তারপরে ওকে কিভাবে বকাবকি করেছো? আবার আমার কাছে বিচারও দিচ্ছ। ওকে কি মানুষ মনে হয় না তোমাদের? ওকে কি রোবট মনে হয় তোমাদের? ওর বয়স বা কত? 20 বছর হয়নি এখনো। এত অভিযোগ কেন তোমাদের? কিছু বলতে পারে না আসমা বেগম। তানিয়া খেয়েছে শুনেছে তাই আরাফ নিজেও খাবার বেড়ে খেয়ে রুমে চলে আসে। রুমে এসে দেখে রুম অন্ধকার করে শুয়ে আছে তানিয়া। ঘুমিয়ে গেছে নাকি কাঁদছে? ফোনের টর্চ অন করে ডোর লক করে বেডের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। বুঝতে পারে তানিয়া ঘুমায়নি। কোনো কথা না বলে বেডে শুয়ে তানিয়াকে বুকে জড়িয়ে ধরে। স্বামীর আলিঙ্গন পেয়ে তানিয়ার কষ্টগুলো বেরিয়ে আসতে চায়। আদর করে, চুমু খায়, মাথায় পিঠে হাত বুলায়, আবার শক্ত করে জড়িয়ে ধরে। তারপর জিজ্ঞেস করে তার মা কি বলেছে। অল্প কিছু কথা বলে বাকিগুলো আর বলতে পারে না। আজ ভীষণ কান্না পাচ্ছে। কান্নার কারণে কথাগুলো বের হচ্ছে না ভেতর থেকে। আরাফ শক্ত করে জড়িয়ে ধরে বুকে। তারপর বলে তুমি তো জানোই মা পাগল, মাথা খারাপ। সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এমন কিছু বলতে পারে না কখনোই। কি করব বলো? কত কিছুই তো বলি, তাকে কোনো কথাই তো শোনে না। আমাকেও তো বিশ্রী ভাষায় গালি গালাজ করে মাঝে মধ্যে, অথচ নির্বোধ মানুষ বুঝতেই পারে না সে নিজেই নিজেকে গালি গালাজ করে। কিছু না বলে স্বামীর বুকে মুখ গুজে গুমরে গুমরে কাঁদে তানিয়া। স্ত্রীর কান্নায় আরাফের ও বুক ফেটে যায়। এই বাড়ির মানুষদের কিছু বলে লাভ নেই। কিছু বললেই তারা উল্টো মানে বের করে। কমা কমা মাঝখানে কয়েকদিন পেরিয়ে যায়। প্রেগন্যান্সি টেস্ট করে জানতে পারে তানিয়া প্রেগন্যান্ট। বাড়ির সবাই ভীষণ খুশি। তানিয়া প্রেগন্যান্ট হবার কয়েক দিনের মধ্যেই আরাফ পুনরায় জবে জয়েন করে। বাড়ির সব কাজ তখনও তানিয়াকে দিয়েই করাই। বড় যা নিজের রুমে বসে বসে সারা দিন ফোনে ডুবে থাকে। বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে, কলে কথা বলে। নিজের ছেলের খেয়ালও রাখে না ঠিক মতো। তানিয়াকেই ঘুরে ফিরে বলে খাইয়ে দিতে। ওয়াশরুমে গেলেও ওকেই ফ্রেশ করিয়ে দিতে হয়। শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় কোনো দিন ধুয়ে দেয় না। রুম মুছে দেয় না, বিছানার চাদর ধুয়ে দেয় না। কোনো কাজই করে না। অশান্তি যেন না হয় সেজন্য তানিয়া নিজেই সব কাজ করে দেয়। বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, মোছা, রান্না করা, সকলের খেয়াল রাখা, যত্ন করা সব একাই করে তানিয়া। না করেও উপায় নেই, আসমা বেগমের বিশ্রী ভাষা শুনতে হবে নয়তো। তবুও কাজ করার পরেও শুনতে হয়। কমা কমা 1 মাস পেরিয়ে যায়। রাতে খাবার খেতে বসেছে সবাই। মাজহার ইসলাম আরাফের দিকে তাকিয়ে বলে মাস তো পেরিয়ে গেছে, বেতন পাসনি? খেতে খেতেই আরাফ বলে হুম পেয়েছি তো। তাহলে অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? সংসার খরচের 20,000 টাকা তো মার কাছে দিয়েছি। বাকি টাকা? খেতে খেতেই বলে বাকি টাকা আমার নিজের অ্যাকাউন্টে জমা রেখেছি। এখন থেকে প্রত্যেক মাসে সংসার খরচের 20,000 টাকা বাদে বাকি টাকা আমার অ্যাকাউন্টেই জমা করব। রেগে আরাফের দিকে তাকিয়ে রইলেন মাজহার ইসলাম। আরাফ এক মনে খেয়ে চলেছে। ডাইনিং টেবিলে আর কোনো কথা হয় না। থমথমে মুখে খাওয়া শেষ করে সকলে। খাওয়া শেষ করেই মাজহার ইসলাম নিজের রুমে চলে যায়। পেছনে পেছনে যায় আসমা বেগম। আরাফ গিয়ে বসে সোফায়, পাশে বসে ওর ভাতিজা, চাচা ভাতিজা মিলে খুনোশুটি শুরু করে। বড় যা নিজের রুমে চলে যায়। তানিয়া ডাইনিং টেবিল গুছিয়ে পরিষ্কার করছিল। মাজহার ইসলামের উচ্চ গলার স্বর ভেসে আসে। ভীষণ রকমের ক্ষেপে গেছেন বোঝা যাচ্ছে। সোফায় বসে থাকা আরাফ শুনতে পায় বাবার উচ্চ গলার স্বর। তানিয়াও শুনতে পায়। মাজহার ইসলাম রেগে বলছেন পোলারে খাওয়াইলাম, পড়াইলাম, বড় বানাইলাম। এখন রোজগার করতে শিখছে, বিয়া করছে, বড় হয়ে গেছে।
20,000 টাকা দিয়ে সংসার চলে? বিশ্রী ভাষায় আরো অনেক কিছু বলে। চুপচাপ সব শোনে আরাফ আর তানিয়া। তানিয়ার টেবিল পরিষ্কার করা হতেই আরাফ ভাতিজাকে কোলে নিয়ে উঠে দাঁড়ায়। ভাবির রুমের সামনে গিয়ে ভাতিজাকে ছেড়ে দিয়ে রুমে প্রবেশ করতে বলে। ভাতিজা রুমে প্রবেশ করতেই আরাফ নিজের রুমে চলে যায়। তানিয়া ড্রয়িং রুমের লাইট অফ করে রুমে প্রবেশ করে দেখে আরাফ রুমে নেই। ওয়াশরুমে গিয়েছে বোধ হয়। শোয়ার জন্য বেড ঠিক করে নেয়। আরাফ ওয়াশরুম থেকে বের হতেই তানিয়া ওর সামনে দাঁড়ায়। আব্বার অ্যাকাউন্টে টাকা দাওনি কেন? বড় হয়েছে তাই। এটা কেমন কথা বলছো আবার? ভুল কোথায় বললাম? আব্বা রাগারাগি করছে তো টাকার জন্য। রাগারাগি করবে কেন? ব্যাংকে নাকি ওই বাইন তারা চিহ্ন দের বাচ্চায় টাকা রাখে আবার ওই উত্তোলন করে। আমি নাকি ব্যাংকে 1 টাকাও রাখিনি। এই মাসে টাকা দেয়নি বলে এত জ্বলুনি উঠেছে কেন মাদার তারা চিহ্ন দের বাচ্চার? ছেলে তো আরো 2 জন আছে তারা টাকা দেয় তার অ্যাকাউন্টে। 20,000 টাকা দিয়ে সংসার খরচ চলবে না কেন? বাড়ির সকলকে আমার একা পালার দায় নাকি? ওরা 2 জন খরচ দেবে না? এসব কি ভাষা বলছো? এসব তো কখনো বলো না তুমি। এই সব ভাষার পিএইচডি করানো হয় এই বাড়িতে। এই বাড়িতে থাকবো আর এসব শিখবো না তা তো হয় না। একটু চুপ থেকে আবার বলে। 2-2.5 মাস বেকার ছিলাম তাতেই সকলের আসল রূপ দেখা হয়ে গেছে। গত 2টা বছর যে প্রতি মাসে 50 থেকে 55,000 টাকা অ্যাকাউন্টে জমা দিয়েছি সেগুলো কই? আমার টাকা আমি চাইলেই দোষ? 2,000 টাকা চেয়েছিলাম মুখের উপর না করে দিয়েছিল বাইন তারা চিহ্ন দের বাচ্চায়। ব্যাংকে নাকি আমি 1 টাকাও রাখিনি। আরও বলেছিল পারলে এখন 2 টাকা রেখে দেখা ব্যাংকে। প্রথম মাসের স্যালারি পাওয়ার পর যখন তার অ্যাকাউন্টে টাকা জমা দিলাম আমার এক কলিগ বলেছিল সব টাকা তার অ্যাকাউন্টে না দিতে। অর্ধেক দিতে আর বাকি অর্ধেক নিজের কাছে রাখতে। এভাবে তো সারা জীবন সিঙ্গেল থাকবো না, বিয়ে করতে হবে বউ বাচ্চা হবে। আরও অনেক কিছু বলেছিল আমি সেসব কানে তুলিনি। পরবর্তীতে আরও কয়েকজন কলিগ একই কথা বলেছিল। সেসবও আমি কানে তুলিনি। এখন বুঝতে পারি ওদের কথা আমার শোনা উচিত ছিল তখন। যদি শুনতাম তাহলে ফকিরের মতো হাত পাততে হতো না আর। টাকাই যে সবকিছুর ঊর্ধ্বে তা আমার বোঝা হয়ে গেছে এই কয়েক মাসে। টাকার জন্য আপন বাবা মাও রং বদলায়। 3টা মাস ব্যাংকে টাকা দিতে পারিনি তাতেই এক একজনের আসল চেহারা দেখা হয়ে গেছে। টাকা থাকলে সবাই দাম দেয় আর টাকা না থাকলে আপন মানুষও দাম দেয় না। আমার কি নাই রে? আমি ছাড়া? আজকের পর থেকে সংসার খরচের টাকা বাদে আর 1 টাকাও দেব না আমি। আর বাড়ির সব কাজ একা একা করলে খবর আছে তোমার। এখন আর একা না তুমি মনে থাকে যেন। কাজ অর্ধেক করবা আর অর্ধেক রেখে দিবা, কেউ করলে করবে না করলে না করবে তুমি হাত দিয়ে ধরবা না। কেউ কিছু বললে আমি দেখে নেব। কিছু বলি না দেখে সবাই মাথায় চড়ে বসেছে। এখন মাথায় থেকে আছড়ে ফেলবো সব কটাকে। আরাফকে দেখেছে তবে আরাফের রাগ দেখেনি কেউ। নরম পেলে সবাই পেয়ে বসে। অনেক রাত হয়েছে ঘুমাও এখন। কোনো কথা না বলে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ে তানিয়া। রাগ উঠে আছে কিছু বললেই ধমক দিয়ে বসবে। 3 মাস পেরিয়ে যায়। প্রেগন্যান্সির 2 মাস পর থেকেই তানিয়ার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। যা খায় তাই মি করে ফেলে দেয়। শরীর শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। বাবার বাড়ি থেকে এসেছে কয়েক দিন আগে। খাওয়া দাওয়া করতে পারে না, শুধু মি করে। তাই ওর মা এসে নিজের কাছে নিয়ে গিয়েছিল। 20 দিন থেকে এসেছে মায়ের কাছে। আসার পর থেকে বাড়ির সব কাজ আবার ওকে দিয়েই করাই। তানিয়া বাপের বাড়ি যাওয়ার পর বড় যাও বাপের বাড়ি চলে গিয়েছিল। তানিয়া আসার পর সেও এসেছে। কাজ না করলেই শুরু হয় শাশুড়ির বিশ্রী ভাষণ, আমরা তো পোয়াতি হই নাই, আমাদের তো বাচ্চা কাচ্চা হয় নাই, অল্প বয়সে বিয়ে হয়েছিল আবার পেটে বাচ্চাও এসেছিল। বাচ্চা পেট নিয়েই বাড়ির সব কাজ কাম একা হাতেই করেছি। ননদ দেবরদের পেলেছি, শ্বশুর শাশুড়ির যত্নও করেছি। তারপরেও শাশুড়ি কি জ্বালাই না দিয়েছে সব সময়। ঠিক মতো খেতে দিত না। এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থেকেছি। আর এখনকার মা গিরা পেটে একটা আসলেই তারা চিহ্ন ছড়িয়ে শুয়ে বসে থাকে একটা কাজে হাত দেয় না। কাজ কাম না কইরা পেটের ডারে বড় বানাইয়া ফেলবো তারপর আর নিচ দিয়ে বের হবে না। ডাক্তারের কাছে নিয়ে টাকা খরচ করে পেট কেটে বের করতে হবে। আনছিলাম এক ফকিন্নির বাচ্চা, বাপের তো মুরদ হবে না 2 টাকা মেয়ের পেছনে খরচ করার। আরও যা যা বলে সে সব ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সব ভাষা যেন শুনতে না হয় সেজন্য আরাফের নিষেধ করা সত্ত্বেও একাই সব কাজ করে তানিয়া। কিন্তু তবুও প্রায় শুনতে হয় বিশ্রী ভাষাগুলো।
ওর সামনে দাঁড়িয়েই ওকে গালি গালাজ করে। বাপ মা 14 গোষ্ঠী তুলে বকাবকি করা তার স্বভাব। 19-20 হলেই শুরু হয় গালি গালাজ। মহিলা মানুষ হয়ে তার মুখে যেই সব ভাষা পুরুষ মানুষরাও বোধহয় এই সব ভাষা বলতে লজ্জা পাবে। তানিয়াকে একাই যে এই সব ভাষায় গালি গালাজ করে তা নয়, বড় যা কেউ করে তবে তার সামনে বাসে শুনতে পাবে এরকম ভাবে না। প্রতিবেশীদের সামনে এভাবেই গালি গালাজ করে তাকেও, তানিয়া শুনেছে বলতে। কারণ বাড়ির ভেতরের ময়লা আবর্জনা ফেলার জন্য তানিয়াকেই বাড়ির বাইরে বের হতে হয়। ছাদে যেতে হয়, কিছু সবজি গাছ আছে সেগুলোতে পানি দেওয়ার জন্য যায়। তখনই কানে ভেসে আসে এই সব কথা। প্রতিবেশীগুলোও তার মতোই। তারাও ছেলের বউদের নিয়ে নিন্দা সমালোচনা করতে ব্যস্ত সব সময়। পরনিন্দা পরচর্চা করাই এদের মূল কাজ। আরাফ জানে না তানিয়া একাই বাড়ির সব কাজ করে। ও সকালে বেরিয়ে যায় ফিরতে ফিরতে সন্ধ্যা। ততক্ষণে বাড়ির সব কাজ শেষ করে ফেলে তানিয়া। তাই আরাফ জানতে পারে না তার বউটা বাবু পেটে নিয়েই সব কাজ করে এখনো। মেয়েটা খেতে পারে না কিছু। মায়ের কাছে ছিল তখন মা জোর করে মুখে তুলে তুলে এটা সেটা খাইয়েছে। এখন তো আর মা নেই, বাবার বাড়িও না এটা। মাছের গন্ধ সহ্য করতে পারে না একেবারেই। মাছ কাটতে রান্না করতেই ওর জান শেষ। শ্বাস বন্ধ করে যেন মাছ কাটে রান্না করে। তারপরেও দুজনের একজনও আগায় না ওকে সাহায্য করতে। নিজের ইচ্ছে মতো কোনো কিছু রান্না করে খেতেও পারে না। সপ্তাহে একদিন যদি মাংস রান্না হয় তো ওই একদিনই তরকারি দিয়ে ভাত খেতে পারে মেয়েটা। তাছাড়া বাকি দিনগুলোতে ভর্তা ভাজি দিয়ে ভাত খেতে হয়। দুধ ডিম খেতে গেলে শাশুড়ির ভাষণ শুরু হয় আবার। আমার ছেলে মেয়ে যখন পেটে ছিল ভর্তা ভাতও খেতে পেতাম না একবেলা। 2 দিন পর একদিন ভাত চোখে দেখাম। হালি হালি ননদ দেবরের মধ্যে মুখে দেওয়ার আগেই শেষ হয়ে যেত সেই ভাত। আর এখন কার মা ঘি গো দুধ ডিম আরও কত কিছু খাওয়া লাগে যে হিসাব নাই। আমি যেই রকম শ্বশুর বাড়িতে পড়েছিলাম ওই রকম বাড়িতে পড়লে বুঝতো। আমারে যেমনে জ্বালাইছে তারা চিহ্ন অতারা চিহ্ন তা তারা চিহ্ন ন খান তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন নো তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন বাটুইল্লা বুড়ি, যেই জ্বালার ভাত খেয়ে এসেছি আমি। এখনকার নাং কুরানি মা গি গো ওমনে জ্বালাইলে 2 দিন ও জামাই বাড়ির ভাত খেতে পারবে না। কিছু কই না তাতেই যেমন, অন্য মানুষরা ছেলের বউদের যেভাবে জ্বালায় সেভাবে জ্বালাইলে কি করতো আল্লাই জানে। শাশুড়ির মুখে এমন কথা শোনার পর থেকে দুধ ডিম খাওয়ার রুচি হয় না তানিয়ার। আরাফ এনে দিলেও খায় না। তানিয়ার মাঝে মধ্যে ভীষণ হাসি পায় শাশুড়ি মায়ের কথা শুনে। সে নাকি জ্বালায় না, মানুষের থেকেও বেশি জ্বালায় নাকি ছেলের বউকে। তানিয়া দেখেনি নিজের চোখে, নিজের শাশুড়িকে দেখেছে শুধু এমন করতে। কাজ করতে হবে বলে শাশুড়ি সব সময় বলে, আমি এত বছর সংসারে অনেক কাজ করেছি। কাজ করতে করতে শরীর ক্ষয় হয়ে গেছে। বয়স হয়েছে এখন আর কোনো কাজ করতে পারবো না। কয়টা কয়টা খাবো আর চুপচাপ বসে থাকবো। অথচ কয়েক ঘন্টা পর আবার বলে, আমার কি বয়স হয়েছে? হাত পা শরীরের চামড়া কেমন কুঁচকে যাচ্ছে। কি হয়েছে কে জানে, খাওয়া দাওয়া ঠিক মতো হয় না। দুধ ডিম ফলমূল কম খাওয়ার কারণে এমন হয়েছে। দুধ ডিম বেশি বেশি খেতে হবে, অমুকরা তমুকরা আমার থেকে বয়স্ক তারপরেও ওদের চামড়া কি সুন্দর টান টান। কাজ করার সময় বুড়ো হয়ে যায়। আর এমনিতে সে যুবতী মেয়ে হতে চায়। তার নাকি বয়স হয়নি, অথচ তার বড় ছেলের বয়স 35 বছর, মেজ ছেলের 28 আর ছোট ছেলের 23, মেয়ের 21। তারপরেও সে যুবতী থাকতে চায়, 50 বছর পার করে গেলেও হাত পা শরীরের চামড়া কুঁচকাবে না। কমা কমা আগের দিন দুপুরে শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছ তানিয়া। রাতেও সকলের খাওয়ার পর শুধু আলু ভর্তা দিয়েই ভাত খেয়েছে। এক টেবিলে বসে সকলের সাথে এখন আর খাবার খায় না তানিয়া। সবাই মাছ দিয়ে ভাত খায় সেসবের গন্ধ নাকি আসলেই মি আসে তানিয়ার। রান্নাটাই করে অনেক কষ্টে। খাওয়ার সময় গন্ধ নাকি আসলে আর খাওয়া হয় না, পেটের ভেতরে যা থাকে সেসবও বেরিয়ে আসে গলা দিয়ে। তাই সকলের খাওয়া শেষে খায়। সকালেও আলু ভর্তা দিয়েই ভাত খায় তানিয়া। আলু ভর্তা আর মাছ ভাজা করেছিল শুধু। মাছ তো তানিয়া খেতে পারে না তাই ভর্তা দিয়েই খায়। আরাফ ভর্তা ভাজি দিয়ে খেয়ে অফিসে চলে গেছে। বড় জায়ের মা এসেছেন আজকে একটু আগেই। তাই দুপুরে ভালো মন্দ খাবার রান্না হবে। রান্নার সবকিছু গুছিয়ে দেয় তানিয়া। বড় যা রান্না করবে আজ তার মায়ের জন্য। 2 রকমের মাছ রান্না হবে এখন। মাংস রান্না হবে বিকেলে। তানিয়া নিষ্পলক চোখে তাকিয়ে থাকে রান্নার জন্য রাখা মাছগুলোর দিকে। ও কি খাবে দুপুরে? একটানা 3 বেলা ভর্তা ভাত খেয়েছে, এখন আর ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে না। এখন গলা দিয়ে নামবেও না ভর্তা ভাত। ডালও নেই, শেষ হয়ে গেছে। খেয়াল হয় শুটকি মাছ আছে ছোট ছোট। ফ্রিজে লাউ শাকের ডগা আর ডাটা আছে কয়েকটা।
সেগুলো বের করে বেছে বেছে কেটে নেয়। তখন রান্নাঘরে প্রবেশ করে বড় যা। তার পেছনে পেছনে আসে তার মা। একটু পর শাশুড়ি আসমা বেগমও আসেন। লাউ শাকের ডগা আর ডাটা দেখে বলেন, ওগুলো বের করেছ কেন? শুটকি দিয়ে রান্না করব। কেন? আমি কি খাবো দুপুরে? সেজন্য রান্না করব। শাটা দিয়ে কত যায়? 2 বেলা ভর্তা ভাত খাওয়া যায় না? সকালে একবার ভর্তা ভাত খেয়েই শাটা শুকিয়ে গেছে। 2 পদের মাছ রান্না হচ্ছে দেখো না? সব কিছু একবারেই ঢুকানোর চিন্তা। বাপের বাড়ি থেকে এনে খাও এত খেতে ইচ্ছে করলে। চিল্লিয়ে চিল্লিয়ে কথাগুলো বলেন আসমা বেগম। তারপর গোজগোজ করতে করতে গালি গালাজ করতে করতে চলে যান রান্নাঘর থেকে। কোনো কথা না বলে কেটে রাখা ডগা আর ডাটাগুলো পলিথিনে ভরে ফ্রিজে তুলে রেখে দেয় তানিয়া। গলগল করে 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ে পানি। উল্টো দিক ফিরে দাঁড়িয়ে চোখের পানি মুছতে থাকে। কিন্তু অবাধ্য চোখের পানি আবার বেরিয়ে আসে। মেয়ে হয়ে জন্মানোইটা কি ভুল? দোষের? বড় যা আর তার মাও থমথমে মুখে দাঁড়িয়ে আছে। রাতের খাবার খেয়ে উঠেছে সবাই। রাতের খাবারটা পেট ভরে খেয়েছে তানিয়া। বাপের বাড়ি থেকে আসার পর আজকে পেট ভরে খেলো, সাথে তৃপ্তিও পেয়েছে। আর যাই হোক বড় যা মাংস ভালো রান্না করে। তাছাড়া অন্য কিছু ভালো রান্না করতে পারে না। আরাফের খাওয়া বাকি আছে। সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়েছে এখনো ফেরেনি। কখন ফিরবে কে জানে? আরাফের বড় বদ অভ্যাস হলো প্রায় রাতে এশার নামাজের আগে বাড়ি থেকে বেরিয়ে যায়। নামাজ আদায় করে ফেরে 10টার পর। বন্ধুদের সাথে না ঘুরলে তার ভালো লাগে না। আর বন্ধুগুলোও হয়েছে আরাফের। সন্ধ্যার পর থেকে কলের উপর কল করতে থাকে বাড়ি থেকে বের হওয়ার জন্য। না হলে গেটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকতে থাকে। এই রাতের বেলা বাড়ির বাইরে থাকার জন্য বাবা মা আর তানিয়ার কাছে বকা খেয়েছে অনেক, কিন্তু ওর পরিবর্তন নেই। 2-3 ঘন্টা বাড়ির বাইরে থাকবেই রাতে। আবার কখনো কখনো এশার নামাজ আদায় করেই বাড়ি ফিরে আসে। ছুটির দিন ছাড়া পরিবারের সাথে আরাফের খাওয়া খুব কমই হয়। অফিসের জন্য সকালে তাড়াহুড়ো করে একা একাই খায়, দুপুরে খায় ক্যান্টিনে আর রাতে মাঝে মধ্যে সকলের সাথে খায়, তো আবার মাঝে মধ্যে একা একা খায় বাহির থেকে এসে। কখনো কখনো তানিয়া খাবার বেড়ে দেয়, তো কখনো আবার বেড়ে রেখে ঘুমিয়ে যায়। ক্লান্ত থাকায় বেশি রাত জাগতে পারে না। আবার কখনো কখনো আরাফ নিজেই বেড়ে খায়। সকলের সাথে না খাওয়ার কারণে আরাফ তানিয়ার খাবারের দিকে খুব একটা খেয়াল রাখতে পারে না। তবে প্রতিদিন জিজ্ঞেস করে কি কি খেয়েছে, দুধ ডিম খেয়েছে কিনা। না খেয়েও স্বীকার করে তানিয়া। কি করবে বুঝতে পারে না। যদি বলে খায়নি তাহলে আরাফ ওর মায়ের সাথে রাগারাগি করবে, আর ওর মা সেই সবের ঝাল ওঠাবে তানিয়ার উপরেই। তার বিশ্রী ভাষা তানিয়া শুনতে চায় না, তাই সব সহ্য করে নেয়। সুখ একদিন আসবেই, এই ভেবেই সবর করে তানিয়া। মুখে মুখে তর্ক করার অভ্যাস নেই তানিয়ার। পরিবারের সাথে আরাফের রেষারেষি হোক চায় না তানিয়া। এমনিতেই কয়েক মাস ধরে পরিবারের সাথে ভালো সম্পর্ক না আরাফের। আরাফের মা আরাফের অকচরে সারাদিন বকাবকি করে আরাফকে। আরাফের সামনে তানিয়াকেও বকাবকি করে না। আরাফ বাড়িতে থাকলে খুব বেশি কাজও করতে দেয় না। যা করে সব আরাফের অকচরে। বোকা তানিয়া ঝগড়া ঝাঁটি, ঝামেলা হবে বলে কিছু বলেও না আরাফকে। ছেলের সামনে আসমা বেগম ভালো মা, ভালো শাশুড়ি সেজে থাকে। সে জানে আরাফ তাকে অনেক ভালোবাসে। 3 ছেলের মধ্যে আরাফ তাকে বেশি ভালোবাসে। আর এই কারণেই বেশি কিছু বলে না আরাফ। ছোটবেলা থেকেই মায়ের প্রতি ওর ভীষণ টান। আরাফের মন ভালো, মানুষকে মাফ করে দেয় দ্রুত। সেখানে তারা বাবা মা তাদের উপর কত দিন বা রেগে থাকবে? আগের রেষারেষি কবেই ভুলে গেছে আরাফ। মাঝে মধ্যে কানে ভেসে আসে একটু আকটু কথা, তবে সেসব কানে নেয় না। মাজহার ইসলামের অ্যাকাউন্টে টাকা না দেওয়ার কারণে এখনো মাঝে মধ্যে রাগারাগি করেন। আগে বেশি টাকা পেত হাতে। মেজ ছেলে অ্যাকাউন্টে টাকা জমা দিলেই উঠিয়ে নিয়ে আসত। বেহিসেবে সেই টাকা খরচ করত। তবে সংসারে খরচ করত না। মাজহার ইসলাম বাহিরে টাকা উড়াতেন। পকেট ভরে টাকা নিয়ে বের হতেন বাড়ি থেকে। চায়ের দোকান, হোটেল, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধবদের পেছনে খরচ করতেন। সমাজের চোখে ধনী উদার মনের সাজতেন, ছেলের রক্ত জল করে ইনকাম করা টাকা খরচ করে। সপ্তাহে পান সুপারি জর্দার পেছনেও অনেক টাকা খরচ করেন। স্বামী স্ত্রী দুজনেই পান খান। ছেলের বউরা দোকানের সদাই খেলে টাকা বাড়তি খরচ হয়, আর তারা হাজার হাজার টাকার পান সুপারি জর্দা খেলে বাড়তি খরচ হয় না। অন্যের পেছনে টাকা উড়ালে বাড়তি খরচ হয় না। মাসে 20 থেকে 25 হাজার টাকা অন্যের পেছনেই খরচ করতেন মাজহার ইসলাম। এখন আর তা করতে পারেন না। এখন সবাই হিসেব করে টাকা দেয়। বড় 2 ছেলে দেয় 20 হাজার করে আর ছোট ছেলে দেয় 10 হাজার। কারণ ছোট ছেলের বউ নেই।
আর ওই দুই ছেলে আগে থেকেই সংসারের খরচ বাদে বাকি টাকা নিজেদের কাছেই রেখে দেয়। তারা হয়তো আগেই বুঝতে পেরেছিল বাপের কাছে টাকা দিলে সেগুলো আর পড়ে থাকবে না। বাড়ি ফিরে কামলা দিয়ে খেতে হবে। দেরি করে হলেও আরাফও বুঝতে পেরেছে এটা। স্যালারির সব টাকা বাবার অ্যাকাউন্টে দিত বিশ্বাস করে। বাবা মাকে বিশ্বাস না করলে সন্তান এই পৃথিবীতে কাকে বিশ্বাস করবে? সন্তানের সবচেয়ে ভরসার স্থানই তো বাবা মা। কিন্তু সেই বাবা মাও বিশ্বাস ভঙ্গ করে দিয়েছে। টাকা তুলে খরচ করে ফেলেছে আরাফ, তবুও কিছু বলতো না, কিন্তু মাজহার ইসলাম যখন বলেছেন, ওই টাকা আমার টাকা, আমি খরচ করেছি, পারলে এখন 2 টাকা রেখে দেখা। এই কথাগুলোই সবচেয়ে বেশি খারাপ লেগেছে আরাফের। জেদ জেগেছিল তখন। সেই জেদেই আর টাকা দেয়নি বাবার অ্যাকাউন্টে। কমা কমা রাতে 10টার পর বাড়ি ফিরে আসে আরাফ। মাজহার ইসলাম টিভি দেখছেন। আরাফ ফিরে আসতেই কিছু সময় বকাবকি করেন এত রাত অবধি বাহিরে থাকার জন্য। সকালে উঠেই তো অফিসে দৌড়াতে হবে, বিশ্রাম না নিয়ে বাহিরে ঘুরে বেড়ানোর কি দরকার? আরাফ চুপচাপ শোনে বাবার বকা। মাজহার ইসলাম টিভি অফ করে নিজের রুমে চলে যান। আরাফ ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। তরকারি জমে গেছে। তরকারির বাটি নিয়ে রান্না ঘরে যায়। তরকারি গরম করে ভাতের উপর নিয়ে প্লেট হাতে নিজের রুমে চলে আসে। আবার গিয়ে লাইট অফ করে দিয়ে আসে। ডোর লক করে বেডের কাছে এগিয়ে যায়। তানিয়া বিভোর হয়ে ঘুমিয়ে গেছে। তানিয়ার মুখটা দেখলেই আরাফের ভীষণ মায়া হয়। মশারির কোনা খুলে মশারি সরিয়ে দেয় তানিয়ার উপর থেকে। ঝুঁকে গিয়ে চুমু খায়। ঘুম হালকা হয়ে আসে তানিয়ার। ঘুম জড়ানো চোখে তাকায়, তবে ঘুমের কারণে চোখের পাতা খুলে রাখতে পারছে না। অস্পষ্ট স্বরে কিছু বলে, কিন্তু আরাফ বুঝতে পারে না। মাঝে মধ্যেই বাহির থেকে এসে যখন ঘুমন্ত তানিয়াকে চেপে ধরে চুমু খায়, তখন তানিয়া ঘুমের ঘোরেই অস্পষ্ট স্বরে কিছু বলে। কিন্তু আরাফ একবারও বুঝতে পারে না তানিয়া কি বলে। ঘুম ছুটে যাওয়ার পর তানিয়ার যখন স্মরণ হয় অস্পষ্ট স্বরে আরাফকে কি বলেছিল, তখন নিজে নিজেই হাসে। এটা তানিয়ার ছোটবেলার অভ্যাস, ঘুমের মধ্যে ওকে কেউ ডিস্টার্ব করলে এভাবেই অস্পষ্ট স্বরে কিছু বলে সব সময়। আরাফ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্লেট নিয়ে বসে বেডের উপর। প্লেট পাশে রেখে টেনে ওঠায় তানিয়াকে। দুলতে দুলতে বসে থাকে তানিয়া। জানে আরাফ এখন কি করবে। নিজে খাবে, সাথে ওকেও খাওয়াবে। অনেক আগে থেকেই আরাফ এটা করে। যেদিন বড় মাছ বা মাংস রান্না হতো আর আরাফ রাত করে বাড়ি ফিরত, সেদিন ও এভাবেই তানিয়াকে টেনে তুলে খাইয়ে দিত আর নিজেও খেত। এখন যেহেতু তানিয়া মাছ খেতে পারে না, তাই মাংস রান্না হলে জোর করে নিজের সাথে খাওয়ায়। আজকেও তার ব্যতিক্রম নয়। তানিয়া না করলেও শোনে না আরাফ। ঘুমে দুলতে দুলতেই খায় তানিয়া। অর্ধেকের বেশি মাংস তানিয়াকেই খাওয়ায়। বেশি করেই বেড়ে নিয়ে এসেছিল তানিয়ার জন্য। পানি খাইয়ে মুখ মুছিয়ে দিতেই তানিয়া শুয়ে পড়ে। বেচারি ছোট থেকেই ভীষণ ঘুম কাতুরে, আগে তো পড়তে বসলে বইয়ের উপরেই ঘুমিয়ে যেত সন্ধ্যার পরপর। ওর মা কোনোভাবেই ওকে রাতের খাবার খাওয়াতে পারত না সেদিন। খাইয়ে দিলেও খেত না। ঘুমের ঘোরে মাকেই ধমকা ধমকি করত, অস্পষ্ট স্বরে অনেক কিছু বলতো। আরাফ প্লেট গ্লাস রেখে হাত ধুয়ে এসে মশারি টাঙিয়ে নেয়, আবার লাইট অফ করে তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। কমা কমা দিন আগায় তানিয়ার পেট উঁচু হয়ে উঠছে। শীতের আগমন ঘটেছে এখন। সকাল বেলা 8টার আগে তানিয়াকে রুম থেকে বের হতে দেয় না আরাফ। চেপে ধরে নিয়ে শুয়ে থাকে। মা ভাবি যখন ওঠে না, তখন ওর বউ কেন উঠবে? ফজরের নামাজ আদায় শেষে জোর করে ধরে নিয়ে কম্বলের নিচে শুয়ে থাকে। অফিসের সময় শোয়া থেকে উঠে দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে যায় খাবার না খেয়েই। তারপর তানিয়া রান্না করে। খেতে খেতে সকালের খাবার খেতে অনেক দেরি হয়ে যায়। আরাফ রুমে টোস্ট, বিস্কুট, কেক, হাবিজাবি এনে রাখে। সকালে নিজে খায়, তানিয়াকেও জোর করে খাওয়ায়। বাকি সবাই নিজেরা এনে খেলে খাবে, না খেলে না খাবে। ওর ঠেকা পড়েনি সবাইকে এনে খাওয়ানোর। টাকা দেয় যার যারটা কিনে এনে খাক। তবে মাঝে মধ্যে মায়া করে মাকে বিস্কুট এনে দেয়। যদিও ওর বাবা ও নিয়ে আসে রোজ। তবুও আরাফ এনে দেয়। ভাতিজাকে দোকানে নিয়ে গিয়ে খাওয়ায়, তবে ভাবিকে এনে দেয় না। ভাবির উপর ভীষণ রাগ ওর। তানিয়ার শাশুড়ি আসমা বেগম বড় মুখ করে সব সময় বলেন তার 3 ছেলের এক ছেলেরও মেয়ে হবে না। 3 ছেলের শুধু ছেলেই হবে। তানিয়া বা বড় যা বলে না কিছু। আল্লাহ তায়ালা যা দেন দেখা যাবে পরে। মাজহার ইসলাম সব সময় বলেন তানিয়ার মেয়ে হবে। বাবু পেটে এসেছে শোনার পর থেকেই তিনি এই কথা বলেন যে তানিয়ার মেয়ে হবে। এত কনফিডেন্স নিয়ে বলার কারণ জিজ্ঞেস করলে মাজহার ইসলাম বলেন, আমি তানিয়াকে একটা ডিম খাইয়েছি কালো মুরগির। তানিয়া হেসে বলতো, কালো মুরগির ডিম খেলেই মেয়ে হয় নাকি? না, কিন্তু তোমাকে আমি যেই ডিম খাইয়েছি সেটা কালো মুরগির ডিম হলেও সাধারণ ডিম ছিল না।
তুমি দেখে নিও তোমার মেয়েই হবে। তানিয়ার শ্বশুর জাদু মন্ত্র জানেন। কবিরাজি করেন সে। তার কাছে অনেক মানুষ আসে এই সব করানোর জন্য। হয়তো ব্ল্যাক ম্যাজিকও করেন, তবে শিওর না। আবার কারো ক্ষতিও করে না। ভালোর জন্যই করেন এসব, তবে ব্ল্যাক ম্যাজিক তো ব্ল্যাক ম্যাজিকই। এই সব কুফরি কালাম করা হারাম। এখন আল্লাহ তায়ালা ভালো জানেন সে কি করেন। আরাফ বিশ্বাস করে না এসব। ওর সামনে ওর বাবা এসব করে না। করলে রাগারাগি করে আরাফ। গল্পের রাইটার সানা শেখ। কমা কমা আগের থেকে তানিয়ার মি কমে গেছে। এখন আর আগের মতো মি হয় না। তবে মাছ খেতে পারে না এখনো। আগের চেয়ে কিছুটা সাহস হয়েছে এখন। শাশুড়ির দুই একটা কথার উত্তর দেয়, তাই বেশি কিছু বলে না এখন। ডর ঢুকেছে যদি আরাফকে বলে দেয়। কিন্তু তানিয়ার আড়ালে বকাবকি গালি গালাজ ঠিকই করে। তানিয়ার কানে ভেসে আসে মাঝে মধ্যে, কারণ তানিয়ার শাশুড়ি নিচু গলায় কথা বলতে পারে না। বড় গলা করে বলে আর তানিয়ার কানে ভেসে আসে। বাড়িতেও গোজগোজ করে, তবে সেসব এখন আর গায়ে মাখে না বেশি। স্বাস্থ্য বেড়েছে আগের চেয়ে তানিয়ার। শ্বশুর আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। তানিয়াকে এটা সেটা এনে দেয় খাওয়ার জন্য। বড় যাকেও এনে দেয়। খাওয়া দাওয়া নিয়ে কষ্ট করে না এখন নিজেও। নিজের যা খেতে ইচ্ছে করে সেটাই রান্না করে খায়। যদিও খাওয়ার প্রতি এখনো তানিয়ার আগ্রহ নেই। জোর করে খায় বাবুর সুস্থতার জন্য। 6 মাস হলেও পেট সেই অনুযায়ী বড় হয়নি। এখনো রান্না করা থালা বাসন ধোয়া তানিয়াকেই করতে হয়। ও না ধুলে থালা বাসন হাঁড়ি পাতিলের মধ্যে কেউ হাত দেয় না। মাঝে মধ্যে বড় যা রান্না করে, তবে থালা বাসনে হাত দেয় না। শ্বশুর শাশুড়ির সেবা যত্ন তানিয়াকেই করতে হয় এখনো। শ্বশুরের কাপড় চোপড় ময়লা হয়ে স্তূপ জমে যায়, হাত দেয় না কেউ। শাশুড়ি ও নিজের কাপড় চোপড় ধোয় না, জমা করে রেখে দেয়। বড় যা তো ওই সব কাপড় চোপড়ের মধ্যে জীবনেও হাত দেবে না। ওকেই ধুতে হয়। তবে আরাফ নিজের কাপড় চোপড় এখন নিজেই ধুয়ে দেয়। তানিয়ার গুলোও ধুয়ে দিতে চায়, কিন্তু তার আগে তানিয়া নিজেই ধুয়ে দেয়। হাজবেন্ডকে দিয়ে নিজের কাপড় চোপড় ধোয়ানোর মতো মেয়েও না। কমা কমা সময় গড়ায় তানিয়ার ডেলিভারির সময় হয়ে আসে। সকাল থেকেই মাজা আর পেটে হালকা হালকা ব্যথা করছিল। সেই ব্যথা নিয়েই সবাইকে সকালে রুটি বানিয়ে খাইয়েছে। তানিয়ার পাশে দাঁড়িয়েই আরাফ রুটি খায় ডিম ভাজি দিয়ে। জোর করে কয়েকবার তানিয়ার মুখেও পুড়ে দেয়। তানিয়াকে অস্বাভাবিকভাবে নড়াচড়া করতে দেখে বেশ কয়েকবার জিজ্ঞেসও করে কি হয়েছে। কিছু হয়নি বলে ব্যাপারটা উড়িয়ে দেয় তানিয়া। 20 দিন আগে তানিয়াকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছিল তানিয়ার বাবা মা। জোর করেও নিয়ে যেতে পারেনি আরাফের কারণে। ও কিছুতেই তানিয়াকে যেতে দেবে না। সবাই রাজি হলেও আরাফ কোনোভাবেই রাজি হয় না। গতবার যখন তানিয়া বাবার বাড়ি গিয়েছিল তখন 20-25 দিন থেকে এসেছিল। ওই সময়টা তানিয়াকে নিয়ে আজে বাজে স্বপ্ন দেখত আরাফ। ঘুম থেকে লাফিয়ে লাফিয়ে উঠত। কখনো কখনো ভয় আতঙ্কে চোখ দিয়ে পানি বেরিয়ে আসত। তানিয়াকে কল করে রাগারাগি করত চলে আসার জন্য। নিতে যেতে চাইলেও তানিয়া না করত, আরো কয়েক দিন পর আসবে। তখন থেকে ভয় আতঙ্কে দিন কাটে আরাফের। রাতে ঠিকভাবে ঘুমোতে পারত না। মনের মধ্যে ভয় কাজ করত তানিয়াকে হারিয়ে ফেলার। আরাফের কারণে মেয়েকে রেখে যেতে বাধ্য হন তানিয়ার বাবা মা। মেয়েকে রেখে যাওয়ার সময় তানিয়ার মা কেঁদে উঠেছিলেন। দুপুরের রান্না করার জন্য বড় যা আসে রান্নাঘরে। বরাবরের মতো সবকিছু গুছিয়ে দেয় তানিয়া। ইতস্তত করেও বড় জায়ের কাছে বলে নিজের বর্তমান অবস্থা সম্পর্কে। বড় যা আবার বলেন শ্বশুরের কাছে। কারণ শাশুড়ির কাছে বললে সে পুরো মহল্লায় ছড়িয়ে দেবে। আরাফ বাড়িতে নেই, একটু বেরিয়েছে। শ্বশুর একজন ডাক্তারের পরামর্শ নেন। তিনি তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলেন এখনই। যদিও তানিয়ার পেইন ওঠেনি তখনও। শাশুড়ির কানে পৌঁছাতেই সে বড় ননদকে ডেকে নিয়ে আসেন। এমনিতে ননদদের দেখতে পারে না দুই চোখে। ননদ আবার আরেক মাতব্বর, সে হসপিটালে নিতে নিষেধ করেন। বাড়িতেই নাকি ডেলিভারি হবে। নর্মাল ডেলিভারি করানোর জন্য একজন আত্মীয়কে ডেকে নিয়ে আসে। সে বাড়িতেই নর্মাল ডেলিভারি করাই। অনেকের করিয়েছে। তানিয়ার মায়ের কাছে খবর পাঠানো হয় তানিয়ার অবস্থা সম্পর্কে। তানিয়ার মা মেয়ের সাথে কথা বলেন। মেয়েকে অভয় দেন। কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিয়ে সেগুলো পড়তে বলে অবিরত। বেশি বেশি দোয়া ইউনুস পড়তে বলেন। তানিয়ার বাবা মা ঢাকায় আসার জন্য তাড়াহুড়ো করে তৈরি হয়ে নেন। ছোট মেয়েকে বাড়িতেই রেখে যাবে দেবর ভাসুরের কাছে। রাস্তায় বেরিয়ে কোনো যানবাহন পায় না তানিয়ার বাবা মা। কারণ সেদিন কোনো একটা কারণে হরতাল অবরোধ চলছিল। রেল স্টেশন, বাস স্ট্যান্ড ঘুরে ফিরে বাড়ি ফিরে আসেন বিষণ্ণ হয়ে। টাঙ্গাইল থেকে তো ঢাকা অবধি হেঁটে যাওয়া সম্ভব নয়। একটা সিএনজিও নেই রাস্তায়। রাস্তা পরিবেশ একদম নীরব।
বাড়িতে এসে যখন জানতে পারে তার মেয়েকে বাড়িতেই রাখা হয়েছে নর্মাল ডেলিভারি করানোর জন্য, তখন তানিয়ার মা কাঁদতে কাঁদতে মূর্ছা যান। মায়ের মন বলে কথা, মেয়ের কাছেও নেই তিনি। কিছুতেই নিজেকে শান্ত করতে পারেন না। তার ইচ্ছে করছে উড়ে মেয়ের কাছে চলে যেতে। তানিয়ার বাবা কলের উপর কল করে আপডেট নিতে থাকেন মেয়ের। আরাফের ফোন বাড়িতেই রেখে গেছে। চার্জ ছিল না তাই চার্জে দিয়ে বেরিয়েছে। এখনো বাড়ি ফেরেনি। পেইন ওঠার জন্য মাতব্বরি করে ফার্মেসি ডাক্তার ডেকে এনে স্যালাইন দেওয়া হয়। যারা ডেলিভারি করাবে তারা ভরসা দেয় কিছু হবে না। অনেক সময় পর বাড়ি ফিরে আসে আরাফ। বাড়ির ভেতর এত মানুষজন দেখে বুঝতে পারে না কি হয়েছে। পরে যখন জানতে পারে কি হয়েছে ভীষণ রেগে যায়। বাড়ির সকলের সাথে রাগারাগি শুরু করে দেয়। তারপর বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যায় গাড়ি ডেকে আনার জন্য। স্যালাইন দেওয়ার কারণে পুরোপুরি পেইন উঠে গেছে তানিয়ার। তীব্র ব্যথা দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। পেইন উঠেছে অনেক সময় হয়ে গেছে। বেবি এখনো জরায়ুর মুখ থেকে অনেক দূরে। একজন বৃদ্ধ মহিলা দ্রুত তানিয়াকে হসপিটালে নিয়ে যেতে বলে। এভাবে থাকলে মা আর বাচ্চা দুজনের যে কোনো কিছু হয়ে যেতে পারে। গাড়ি ডেকে এনেই তানিয়াকে হসপিটালে নিয়ে যায়। আরাফের রাগে শরীর জ্বলছে। ওর পারমিশন ছাড়া ওর বউকে কেন স্যালাইন দেওয়া হয়েছে? কেন বাড়িতে ডেলিভারি করানোর চেষ্টা করা হয়েছে? বাড়ি থেকে বের হওয়ার সময় সুস্থ সবল বউ রেখে গেল আর এখন ওর প্রায় প্রিয় বউয়ের কি অবস্থা করেছে। বউ বাচ্চার কিছু হলে একটাকেও ছাড়বে না। আরাফের কথাগুলো শোনার পর মুখ ফুটে আর কিছু বলতে পারেন না আসমা বেগম। বুঝতে পারেন ছেলে ভীষণ রকম রেগে আছে। মুখ কালো করে বসে রইলেন। আরাফ সোফা থেকে উঠে নিজের রুমে চলে আসে। বাবু ঘুমিয়ে রয়েছে, তানিয়া শুয়ে আছে তবে ঘুমায়নি। আরাফের রাগী স্বরে বলা কথাগুলো শুনেছে। কিন্তু শাশুড়ি মা কি বলেছে সেসব শুনতে পায়নি। আরাফ তানিয়ার শিয়রে এসে দাঁড়ায়। আরাফের মুখের দিকে তাকায় তানিয়া। আরাফের ফর্সা মুখ লাল হয়ে উঠেছে, চোখ মুখ কঠিন হয়ে আছে। ভীষণ রকম রেগে আছে বোঝা যাচ্ছে। আরাফ রাগী স্বরে তবে আস্তে আস্তে বলে, তোমাকে কি বলেছিলাম আমি? আমার কথা শোনোনি কেন? আরাফের দিক থেকে মুখ সরিয়ে নেয় তানিয়া। আরাফ রেগে তানিয়ার চোয়াল চেপে ধরে নিজের দিকে ফেরায়। ব্যথা না পেলেও তানিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। চোয়াল ছেড়ে দেয় আরাফ। কঠিন রূপ থেকে একটু নরম হয়। হাত বাড়িয়ে তানিয়ার চোখের পানি মুছে দেয়। নরম স্বরে বলে, আমার কথা না শোনার ফল বুঝতে পারছো এখন? দিনের পর দিন মিথ্যে কেন বলছো আমাকে? শোয়া থেকে উঠে বসার চেষ্টা করে তানিয়া। 4 দিন আগে সিজার হয়েছে, ব্যথায় একাত থেকে ওকাত হওয়া যায় না। তবুও কষ্ট করে উঠে বসে। ওর পাশে বসে আরাফ। তানিয়ার এক হাত নিজের 2 হাতের মুঠোয় নিয়ে বলে, তোমাকে আমি নিষেধ করেছিলাম সব কাজ একা একা না করতে। ভারী কোনো কাজ করবে না সেটাও নিষেধ করেছি বারবার। তারপরেও কেন শোনোনি আমার কথা? এটা না আমার বাপের বাড়ি, আর না আমার হাসবেন্ডের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে একটা কাজ কম করলে তোমার মা তারা চিহ্ন কার চেঁচামেচি শুরু করে। একটু শুয়ে থাকলে বিশ্রী ভাষায় গালি গালাজ করত। আমার বাবা মাকে তুলেও সব সময় গালি গালাজ করে। বাবু পেটে আসার পর তুমি যখন তোমার মাকে বলেছিলে এখন থেকে তারা দুজনে যেন বাড়ির অর্ধেক কাজ করে। ভারী কাজ যেন আমাকে দিয়ে না করাই। তুমি সেসব বলে বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমার মা যা নয় তাই বলে গালাগালি করেছে। এসব নাকি আমি বলতে বলেছি তোমাকে? আমাকে তারা চিহ্ন শাপ দিয়েছিল কাজ না করলে আমি লুলা হয়ে যাব। আরও কত কিছু, তার ছেলের কান ভাঙিয়েছি আমি। আমার পেটের অনাগত সন্তানকে তুলে পর্যন্ত বাজে কথা বলেছিল। বড় ভাবি কাজ না করায় তাকে যা যা তারা চিহ্ন শাপ দেয় আমি চাইনি আমাকেও সেসব তারা চিহ্ন শাপ দিক। ভাবি ভাইয়ের কাছে সব বলে দেয় বলে সেসব নিয়ে তারা চিহ্ন শাপ দেয়। তোমাদের কারো সামনে না বললেও আমার সামনে বলে। আমি চাইনি সেসব তারা চিহ্ন শাপ আমাকেও দিক। তারপরেও তো কম দেয়নি। তুমি কিছু বললে সেসব কিছুর দোষ আমার হয়েছে। আমি তোমাকে উস্কে দেই। কথাগুলো বলতে বলতে তানিয়ার চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। হেঁচকি উঠে যায়। আরাফ ওকে দ্রুত শান্ত করার চেষ্টা করে। রাইটার সানা শেখ। আগে গল্প পেতে সানা শেখ পেজটি ফলো দিয়ে রাখুন। কেঁদো না, পেটে টান লাগবে, ব্যথা পাবে। বুঝতে পেরেছি সবকিছু বলতে হবে না আর। তানিয়া নিজেকে শান্ত করে। একটু চুপ থেকে আবার বলে, তুমি দুধ ডিম ফলমূল এনে দিতে খাওয়ার জন্য। সেসব নিয়েও সারাদিন খোটা শুনতে হয়েছে। আমাকে খেতে না দিয়ে তারা নিজেরাই খেয়ে নিত। আমি খেতে গেলেই শুনতে হয়েছে অকথ্য ভাষায় গালিগালাজ। আমাকে আমার বাবা মা খেয়ে জন্ম দেয়নি, জন্মের পর কিছু খাওয়ায়নি আমাকে। এই সব শোনার পর ওই খাবার আমার গলা দিয়ে কিভাবে নামবে?
তোমার কাছে বলে দেব বলে আগে থেকেই আমাকে কোণঠাসা করে রাখত। তার তারা চিহ্ন সাপের ভয় কিছু বলতামও না তোমাকে। মায়ের তারা চিহ্ন সাপ সন্তানের লেগে যায়। তুমি আমার হয়ে কিছু বললে তোমাকে তারা চিহ্ন সাপ দিতে দুবার ভাবে না পর্যন্ত। এই সব কারণেই চুপ থেকেছি আমি। কাজ করলে তো হাত পা ক্ষয় যায় না, সেজন্য কাজ করেছি। কিন্তু কে জানতো এই জন্য বাবুর ক্ষতি হবে। আরো কত কিছু বলেছে সেসব নাই বললাম। মায়ের সম্পর্কে এসব শুনলে তুমি কষ্ট পাবে, বাড়িতে অশান্তি সৃষ্টি হবে সেজন্য চুপচাপ সব মেনে নিয়েছি। কিন্তু শান্তি তো পাইনি একদিনও। সব কিছু করার পরেও আমি নাকি কিছু করি না। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি নিঃসন্দেহে একজন ভালো মানুষ। তোমার মতো সন্তান, হাজবেন্ড খুব কম আছে। তোমার দিক থেকে কোনো দোষ নেই তোমার। তুমি সব সময় চেষ্টা করেছো সব দিক সামাল দেয়ার। তুমি সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরো। বাড়িতে ফিরে সংসারের অশান্তি কলহ তোমার মাঝে অশান্তি সৃষ্টি করুক আমি চাইতাম না। এমন এক পরিবারে জন্ম হয়েছে কি করব বলবো বুঝতে পারি না। মাথা কাজ করে না। নিজের বাবা মা এমন নিজেরই লজ্জায় তারা চিহ্নরে যেতে ইচ্ছে করে। নরম আর ভালো মানুষের ভাত নেই এই দুনিয়ায়। আজকের পর থেকে নিজের ভুল না থাকলে উত্তর দিয়ে দেবে মুখের উপরেই। সে যা করতে পারে করবে, বলতে পারলে বলবে। মাঝে মধ্যেই ভীষণ অবাক লাগে এদের ঘরে আমার জন্ম হয়েছে। তানিয়ার চোখের পানি মুছে দিয়ে ওর কপালে চুমু খায়। এক হাতে জড়িয়ে ধরে বলে, সরি জানু রাগের মাথায় অমন করে ফেলেছিলাম। ব্যথা পেয়েছ? না। শুয়ে থাকো, বসে থাকতে তো কষ্ট হচ্ছে। তানিয়া শুয়ে পড়ে। আরাফ বাবুর কাছে গিয়ে আদর করে। তারপর তানিয়ার পাশেই উপুর হয়ে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে ভীষণ, টেনশনে রাতে ঘুমোতে পারে না। তানিয়া কিছুটা সুস্থ হলে ওকে ওর মা গ্রামে নিয়ে আসে নিজের কাছে। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। অফিস থেকে ফিরে খালি রুম দেখে আরাফের বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চায়। বউ বাচ্চা কেউ নেই, খালি রুম ওর অপেক্ষায় থাকে। রাতে বউ বাচ্চার কাছে না থাকলেও অফিস থেকে ফিরে দেখতে তো পেয়েছে, ছুতে পেরেছে, আদর করতে পেরেছে। সকালে অফিসে যাওয়ার আগেও আদর করে গেছে। এখন কতগুলো দিন দেখা হবে না ছোঁয়া হবে না হিসেব নেই। অফিস থেকে এখন আর ছুটিও দেবে না। কমা কমা বাবার বাড়িতে খুব ভালো সময় কাটছে তানিয়ার। আরাফ রোজ কয়েকবার কল করে খোঁজ খবর নেয়। খালি রুমে ঘুম আসতে চায় না আরাফের। ফোনের গ্যালারি ঘেটে বউ বাচ্চার পিকচার বের করে দেখে ঘন্টার পর ঘন্টা। রাতে কল করে না তানিয়ার ঘুমের ডিস্টার্ব হবে বলে। বাবুর 3.5 মাস বয়স হওয়ার পর শ্বশুর বাড়িতে ফিরে আসে তানিয়া। এর মধ্যে কয়েকবার আরাফ শ্বশুর বাড়িতে গিয়ে বউ বাচ্চার সাথে 2-1 দিন করে সময় কাটিয়ে এসেছে। আয়েশা সিদ্দিকা এখন একটু বড় হয়েছে মাশা আল্লাহ। কেউ কিছু বললে খিলখিলিয়ে হাসে ফোকলা দাঁতে। বাড়ির সবাই বেশ খুশি এখন। দুধে আলতা গায়ের রং আয়েশার। ধবধবে ফর্সা, ফোলা ফোলা গাল। যে তাকায় তারই নজর আটকায়। চোখের শান্তি এনে দেয় ছোট্ট মেয়েটা। কমা রাত পেরিয়ে সকাল হয়। তানিয়া ঘুম থেকে উঠে বেড থেকে নামবে তখনই আয়েশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই কান্না শুরু করে খাওয়ার জন্য। আয়েশাকে পুনরায় ঘুম পাড়ানোর জন্য খেতে দিয়ে চুপচাপ শুয়ে রইল তানিয়া। অনেকটা সময় পর আয়েশা ঘুমিয়ে যায়। তখন সকাল প্রায় 7টা বেজে গেছে। তানিয়া তাড়াহুড়ো করে বেড থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে। 5 মিনিটেই ফ্রেশ হয়। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই শাশুড়ির কর্কশ গলার স্বর শুনতে পায়। সোফায় ওর শ্বশুর শাশুড়ি আর দূরের দুজন আত্মীয় বসে রয়েছে। বড় যা রুম থেকে বের হয়নি এখনো। আসমা বেগম তানিয়াকে কর্কশ গলায় বলছেন, একটু সকালে ঘুম থেকে ওঠা যায় না? কয়টা বাজে এখন? কখন রান্না হবে কখন খাবো? তানিয়া চুপ না থেকে নিজেও রাগী স্বরেই বলে, সকালেই উঠেছি ঘুম থেকে। আয়েশা ঘুম থেকে উঠে গিয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে। আমি যে এত দিন ছিলাম না তখন খাবার খাননি? নাকি বাড়িতে আর মানুষ নেই রান্না করার জন্য? তানিয়ার এমন কথা শুনে চুপসে যায় আসমা বেগম। মাঝহার ইসলাম ও বলার মতো কিছু পেলেন না বোধ হয়। তানিয়া রান্না ঘরের দিকে এগিয়ে যায়। সকালের খাবার তানিয়া নিজেই তৈরি করে। রান্না শেষ হতে হতে 9টা বেজে যায়। আজ আরাফের অফিস নেই তাই ঘুম থেকে ওঠার তাড়াও নেই। মেয়ের সাথে নিজেও ঘুমাচ্ছে এখনো। টেবিলে খাবার সাজিয়ে রুমে আসে। আরাফকে ডেকে তোলে খাবার খাওয়ার জন্য। হাত মুখ ধুয়ে তানিয়া ড্রয়িং রুমে ফিরে আসে। শ্বশুর নেই বাড়িতে, রান্না শেষ হওয়ার আগেই বেরিয়েছে বাড়ি থেকে। শাশুড়ি মুখ ভার করে বসে আছেন সোফায়। ছেলের বউয়ের জবাব তার গায়ে ফোস্কা ফেলেছে হয়তো। ওই সময় বড় যা নিজের রুম থেকে বেরিয়ে আসে।
একটু আগেই হয়তো ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হলেও চোখ মুখ ফোলা ফোলা। তানিয়া কিছু না বলে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায়। চেয়ার টেনে বসে 4 জনের জন্য খাবার বেড়ে নেয় প্লেটে। শাশুড়িকে একবার ডাকে খাবার খাওয়ার জন্য। কিন্তু আসমা বেগম আসেন না খাবার খেতে। তানিয়াও আর ডাকে না। বড় যা ছেলেকে খাইয়ে দিতে শুরু করে। তানিয়া নিজের খাওয়া শুরু করে। আগে আগে খাবার খাওয়া শেষ করে রুমে ফিরে আসে। রুমে এসে দেখে আরাফ মেয়েকে কোলে নিয়ে বসে আছে। মেয়েকে তানিয়ার কাছে দিয়ে খাবার খেতে চলে যায় আরাফ। কমা কমা বিকেলে মেয়েকে কোলে নিয়ে সোফায় বসে থাকে তানিয়া। আসরের আজান হয়ে গেছে, বিকেলের রান্না করতে হবে। আসমা বেগম আয়শা সিদ্দিকাকে নিজের কোলে নেয়। যেন তানিয়া রান্না করার জন্য যায়। কিন্তু তানিয়া রান্না ঘরের দিকে না গিয়ে ছাদের দিকে চলে যায় কাপড় চোপড় নিয়ে আসার জন্য। তানিয়া ছাদ থেকে নেমে এসে দেখে বড় যা রুম থেকে বেরিয়ে এসেছে। তানিয়ার কথা শাশুড়ির কাছে জিজ্ঞেস করলে শাশুড়ি জানায় ছাদে গেছে। বড় যা ছেলেকে শাশুড়ির কাছে বসিয়ে রেখে রান্না ঘরে যায় রান্না করার জন্য। যাওয়ার আগে বলে যায় তানিয়া ছাদ থেকে আসলে রান্না ঘরে যাওয়ার জন্য। তানিয়া শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় তাদের রুমে দিয়ে আসে। নিজেদের গুলো নিয়ে নিজেদের রুমে চলে যায়। বড় যা নিজের আর ছেলের কাপড় চোপড় বেকনিতে শুকিয়ে দেয় সব সময়। বেশি হলে তখন ছাদে দেয়। অনেকটা সময় নিয়ে কাপড়গুলো ভাঁজ করে রাখে তানিয়া। এর মধ্যে দুবার শাশুড়ি মা ডেকেছেন। তানিয়া কিছু বলেনি। ও ছোট হয়ে যদি একা একা রান্না করতে পারে সব সময়, তাহলে বড় যা বড় হয়ে কেন পারবে না? খাবার খাওয়ার সময় তো তানিয়ার থেকে কম খায় না, বেশিই খায়। রুম থেকে বেরিয়ে এসে ডাইনিং টেবিলের কাছে যায়। খালি জগ দুটো চাপ কল থেকে ভরে এনে রাখে। তারপর যায় রান্নাঘরে। বড় যা মুখ আধার বানিয়ে মশলা বাটছে শিলপাটায়। মশলা তো বাটছে না, মনে হচ্ছে শিলপাটার সাথে যুদ্ধ শুরু করেছে। তানিয়াকে দিয়ে মশলা বাটাতে চেয়েছিল কিন্তু তানিয়া আসেনি রান্নাঘরে। তাই বাধ্য হয়ে নিজেকেই করতে হচ্ছে। তানিয়া দেখেও দেখল না সেসব। এঁটো থালা বাসন ছিল সেগুলো ধুয়ে রাখে। ভাত রান্না হয়ে গিয়েছিল তাই ভাতগুলো বেড়ে রেখে টেবিলে রেখে সোফার কাছে এসে দাঁড়ায়। আয়েশা দাদির কোলে পি করে দিয়েছে সেজন্য আসমা বেগম গোজগোজ করছেন। তানিয়া কিছু না বলে মেয়েকে কোলে নিয়ে রুমে ফিরে আসে। মেয়ের ড্রেস চেঞ্জ করিয়ে বেবি অয়েল ম্যাসাজ করে দেয়। আবার ড্রেস পরিয়ে খেতে দিতেই ঘুমিয়ে যায়। কমা কমা রাতে খাবার খাওয়ার জন্য ডাইনিং টেবিলে আসে। বাড়ির সবাই উপস্থিত আছে এখন। বড় জায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। মুখে আধার নেমে আছে। আজকে তানিয়া বাড়িতে থাকতেও রান্নার সব কাজ একা একা করতে হয়েছে। খাবারের স্বাদ আজ একটুও ভালো হয়নি। কেউ ভালোভাবে খেতে পারে না। এই খাবারের স্বাদ নিয়ে বিয়ের পর থেকে তানিয়াকে অনেক কথা শুনতে হয়েছে। কি রান্না করে রান্না ভালো হয় না। একদিন লবণ বেশি এত আরেক দিন কম। একদিন ঝাল বেশি তো আরেক দিন কম। প্রত্যেকবার খাবার খাওয়ার সময় একটা না একটা খুঁতো ধরেছেই। বাপের বাড়িতে কোনো কাজ শেখেনি, মা কি শিখিয়েছে? মেয়েকে বিয়ে দিয়েই বেঁচে গেছে। নানান কথা বলতো। সে এক কথা বলতে গেলে পুরো দুনিয়ার কথা টেনে নিয়ে আসতো। ওর রান্নার খুঁতো ধরবে আবার নিজেরাও রান্না করবে না। মাঝে মধ্যেই তানিয়া বলতো, আমি রান্নার সব কিছু গুছিয়ে দিচ্ছি, আপনি রান্না করুন। শাশুড়ি তখন আর কিছু বলতো না। খাওয়া শেষে রুমে এসে আরাফ তানিয়াকে বলে, আন্ডারস্কোর বড়টার কি হয়েছে, মুখের ওই অবস্থা কেন? আন্ডারস্কোর বিকেলে রান্না করতে সাহায্য করিনি তাই। আরাফের ঠোঁটের কোণে হাসির রেখা দেখা গেল। আন্ডারস্কোর ভালো করেছ, এবার ঠিক আছে। আন্ডারস্কোর। এভাবে বেশ কয়েক দিন পেরিয়ে যায়। শাশুড়ি মুখ ফুটে কিছু না বললেও ভেতরে ভেতরে যে সে ভীষণ রেগে আছেন তানিয়ার উপর তা বোঝা যায়। কি নিয়ে যেন আসমা বেগম ড্রয়িং রুমে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করছেন। বাড়িতে আরাফ বা মাজহার ইসলাম দুজনের একজনও নেই। আরাফ অফিস গেছে আর মাজহার ইসলাম বাজারে টাকা উড়াতে। বাজারে যাবে কিছু কিনে আনবে না, অথচ পকেটের টাকা শেষ হয়ে যায়। শাশুড়ির চিল্লা চিল্লি শুনে রুম থেকে বেরিয়ে আসে তানিয়া। বড় যা নিজেও বেরিয়ে আসে। কি নিয়ে ক্যাক্যা করছেন কে জানে। রাগে চিল্লা চিল্লি করছেন সেটাই বোঝা যাচ্ছে শুধু। অর্ধেক কথা বোঝা যাচ্ছে আর অর্ধেক বোঝা যাচ্ছে না। চিল্লা চিল্লির এক পর্যায়ে আসমা বেগম বলেন, আন্ডারস্কোর পোলার বউরা কথা শুনে চললে চলবে, না চললে সোজা রাস্তা ধরে বাপের বাড়ি চলে যাবে। পোলার বউ যাবে চান্দে চান্দে আর পোলা বিয়ে করাবো সপ্তাহে সপ্তাহে। আমার পোলা গো দেখতে খারাপ নাকি? সবাই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল এই বাড়িতে। ফকিন্নির বাচ্চা গো। কিছু না বললে আরো সাহস বেড়ে যায়। এর আগে এই একই কথা হাজার বার শুনেছে তানিয়া, কখনো কিছু বলেনি। কিন্তু আজকে আর চুপ করে শোনে না। ঠান্ডা কণ্ঠেই বলে, আন্ডারস্কোর পোলার বউকে তো তার বাপে আপনাদের বাড়িতে এসে আপনাদের গলায় ঝুলিয়ে দিয়ে যায়নি?
আপনারা গিয়ে নিয়ে এসেছেন। আপনাদের পোলার বউ রাখার ইচ্ছে না থাকলে নিজেরা গিয়ে দিয়ে আসুন, একা কেন যাব? তারপর আপনার সুন্দর পোলাকে চাঁদে চাঁদে সপ্তাহে সপ্তাহে বিয়ে করবেন। ছেলেকে বিয়ে করানোর আগে মনে ছিল না ধনী ঘরের মেয়ে আনবেন? 10-20 তলা বাড়ি আছে, বাপের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে, এরকম বাড়ি থেকে না বউ আনবেন। আমার চেহারা দেখে তো চেয়ার ছেড়ে উঠতেই চাইলেন না কেউ। সেদিনই বউ বানিয়ে নিয়ে আসার জন্য পাগল হয়েছিলেন সবাই। আর এখন দোষ খোঁজেন কেন কথায় কথায়? আসমা বেগম আর একটা কথা না বলে গালি গালাজ করতে করতে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মুখে মুখে তর্ক করতে শিখে গেছে। এসব করতে ওর মা শিখিয়ে দিয়েছে। মায়ের বাড়ি থেকে আসার পর থেকেই এমন করছে। ওর মাকে তুলে গালি গালাজ করছে আবার। উত্তর দেওয়ার জন্য সেদিকে যেতে গেলে বড় যা থামিয়ে দেয়। এখন আর কিছু বলার দরকার নেই। আরও কিছু বললে তোমার দোষী হবে। নিজে দোষী হও কেন? যা বলার আরাফকে দিয়ে বলাবে। বড় জায়ের কথা শুনে আর কিছু বলে না তানিয়া। মেয়ের কান্না শুনে রুমে ফিরে আসে। পেছনে পেছনে বড় যা নিজেও আসে। বড় যা কয়েকটাকু বুদ্ধি দেয় তানিয়াকে। বুদ্ধিগুলো মন্দ নয়, তবে এসব করার মতো মেয়ে তানিয়া নয়। আজকে রাগের মাথায় উত্তর দিয়ে দিয়েছে। শুনতে শুনতে এখন আর সহ্য হয় না এসব। মুখ দিয়ে আপনা আপনি উত্তর বেরিয়ে আসে। মেজাজ নিজের কন্ট্রোলে থাকে না এখন আর। কমা কমা আরাফ রাতে বাড়ি ফেরার পর আসমা বেগম ছেলের কাছে বিচার দেন তানিয়ার নামে। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেন। নিজে কি কি বলেছে সেসব কিছুই বলে না। মায়ের সব কথা শুনে আরাফু হা কিছু বলে না। রাতে তানিয়াকে জিজ্ঞেস করে তার মা কি কি বলেছে তানিয়াকে। তানিয়া বলে দেয় সব। ও নিজে কি কি বলেছে সেসব ও বলে দেয়। আয়েশার বয়স তখন প্রায় 6 মাস। সকালের রান্না সেদিন বড় যা আর শাশুড়ি করে। তানিয়া নিজের মেয়ে আর ভাসুরের ছেলেকে নিয়ে বসে থাকে। রান্নাঘর থেকে শাশুড়ি আর বড় জায়ের কথা কানে ভেসে আসে তানিয়ার। গোজগোজ করছেন শাশুড়ি আসমা বেগম। তার তালে তাল মিলাচ্ছে বড় যা। বড় যা আর শাশুড়ি দুজনেই ব্লেডের মতো। এরা দুজনেই দুই পাশ দিয়ে কাতারা চিহ্নটে। বড় যা একবার ওর কাছে এসে শাশুড়ির নামে সমালোচনা করে। আবার শাশুড়ির কাছে ওর নামে সমালোচনা করে। শাশুড়িও সেইম এবার ওর কাছে বড় জায়ের নামে সমালোচনা করে তো আবার বড় জায়ের কাছে ওর নামে। দুমুখো সাপ এরা। সোফায় বসে বসে সব শোনে তানিয়া, তবে কিছু বলে না। দাঁতে দাঁত চেপে হজম করার চেষ্টা করে কথাগুলো। কিন্তু রাগে ওর শরীর রিরি করছে। এখন আর আগের সেই বোকা তানিয়া নেই। একদম জায়গা মতো উত্তর দিয়ে দেয় এখন। সকালের খাবার আরাফ বাদে বাকি সবাই খেয়ে নেয়। আরাফ এখনো ঘুম থেকে ওঠেনি। ছুটির দিনে বেলা করে ঘুম থেকে ওঠে। আরাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেতে চলে যায়। তানিয়া খাবার বেড়ে দেওয়ার জন্য যেতে চাইলে আরাফ নিষেধ করে, নিজেই বেড়ে খাবে। তানিয়া মেয়েকে বেডে শুইয়ে দিয়ে বেড গুছিয়ে নেয়। কিছু সময় পর মেয়েকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। আরাফের খাওয়া শেষ তখন। আরাফ পানির গ্লাস হাতে নিয়ে বসে রয়েছে। মায়ের সাথে কথা বলছে কিছু একটা নিয়ে। আসমা বেগম পাশেই বসে রয়েছেন। তানিয়া মেয়েকে একটু পানি খাইয়ে দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে। আরাফ তানিয়ার মুখ দেখে বলে, কিছু বলবে? কাপড় চোপড় ধুবো তাই। শাশুড়ি তানিয়াকে আর কিছু বলতে না দিয়ে চিল্লিয়ে বলে, খাওয়া শেষ করে একটু বসতে তো দেবে নাকি? এখনই মেয়েকে দিতে চলে এসেছ। শাশুড়ির চিল্লিয়ে বলা কথা শুনে তানিয়ার মেজাজ শক্তমে। নিজেও ক্ষিপ্ত কণ্ঠে বলে, পুরো কথা তো শেষ করতে দেবেন নাকি? আমি বলতে চেয়েছি খাওয়া শেষে বাড়ি থেকে বেরোনোর সময় আয়শাকে নিজের সাথে যেন নিয়ে যায়, আমি কাপড় চোপড় ধুবো। পুরো কথা না শুনে চিৎতারা চিহ্ন কার করেন কেন? চিৎতারা চিহ্ন কার করতে করতে গলা বড় হয়ে গেছে তাই না? সকাল থেকে শুনছি শুধু কিছু বলছি না। কি বলবি তুই? তুই তুকারি করবেন একদম। আরাফ আলগোছে চেয়ার ছেড়ে উঠে মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে রইল। বাপ বেটি তাকিয়ে রইল দুজনের দিকে। বড় যা নিজের রুম থেকে বেরিয়ে আসে। 100 বার বলবো ফকিন্নির বাচ্চা। বাপের বাড়ি থেকে 2 টাকা আনার তো মুরদ নেই, আবার মুখে মুখে তর্ক। কোন কথা থেকে কোন কথায় চলে গেল। তানিয়া নিজেও মেজাজ হারিয়ে চিৎতারা চিহ্ন কার করে বলে, আমি ফকিন্নির বাচ্চা হলে আপনি জমিদারের বাচ্চা নাকি? আপনি আপনার বাপের বাড়ি থেকে কত টাকা এনেছেন? আমি আমার বাপের বাড়ি থেকে অনেক কিছু এনেছি, আপনি কি এনেছেন? আমিও অনেক কিছু এনেছি। আপনার অনেক কিছু তো দেখলাম না আজ পর্যন্ত। ঝগড়া বাড়তে থাকে আস্তে আস্তে। আরাফ ঝগড়া না থামিয়ে দেখে যায় চুপচাপ। তানিয়াকে মোটেও থামাবে না ও। শাশুড়ি একথা থেকে ও কথা, ও কথা থেকে সে কথা বলতেই থাকে। ঘুরে ফিরে তানিয়ার বাবা মা 14 গোষ্ঠী তুলে গালি গালাজ করতে শুরু করে।
বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতে বলে। বাপে কি দিয়েছে বিয়ের সময়? উল্টা পাল্টা কথা বলতে শুরু করে। তানিয়া এবার আর চুপ করে থাকে না। হসপিটালের বেডে শুয়ে শুয়ে যা যা শুনেছিল সব বলে দেয়। মেয়ের জাত থেকে মেয়ে এসেছে বলে মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে বলে মেয়েকে ভিক্ষা করে বিয়ে দিতে হবে সেসবও বলে দেয়। আরও যা যা বলেছিল সব বলে দেয়। ছেলের সামনে এসব কথা বলে দেওয়ায় আসমা বেগম সাফ সাফ না করে বলে সে এসব কথা বলেনি কখনোই। তর্ক বিতর্ক অনেকটা সময় হওয়ার পর আরাফ মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়ের জাত থেকে মেয়ে এনেছি বলে মেয়ে হয়েছে এই কথা তো তুমি আমার সামনেই বলেছ। এখন অস্বীকার করছো কোন মুখে? ফুপুকে টাকা দিয়েছি বলে গালি গালাজ করেছ সেসব ও আগেই শুনেছি আমি। তুমি বলতে পারো না এমন কোনো কথা হয়তো পৃথিবীতে নেই। মেয়ে হয়েছে আমার, তোমার এত সমস্যা কেন? মেয়ে হয়েছে বলে তানিয়ার দোষ দাও কেন বারবার? এই মেয়েকে তানিয়ার পেটে দিয়েছিল কে? কার মেয়ে ও? মেয়েটা আমার, রক্ত ও আমার, তানিয়ার পেটে মেয়েটাকে আমিই দিয়েছিলাম। তাহলে দোষ ও আমার। নিজের ছেলের দোষ দেখতে পাও না? অন্যের মেয়ের দোষ এত চোখে পড়ে কেন? মেয়েকে ভিক্ষা করে বিয়ে দেব নাকি কি করে বিয়ে দেব সেসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এসব চিন্তা ভাবনা করার জন্য আমি আছি। ভালোভাবে থাকতে চাই তাই ভালো লাগে না তাই না? ভালো মানুষের কদর নেই পৃথিবীতে। যত ভালো হয়ে থাকতে চায় ততই পেয়ে বসো। আর একদিন এসব উল্টা পাল্টা কথা বলছো তো আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার তো লজ্জাই নেই বলেই বা লাভ কি? এখন বলছি বিকেলেই তো সব ভুলে যাবে। আমাকে বাধ্য করবে না এই বাড়ি ছেড়ে চলে যেতে। বউ বাচ্চা লালন পালন করার মতো সামর্থ্য আমার আছে। সন্তান হিসেবে তোমাদের দুজনের খরচও বহন করতে পারবো আমি। সম্পত্তির কথা বলতে এসো না যে, বাড়ি ছেড়ে চলে গেলে এসবের ভাগ আমাকে দেবে না। তোমাদের এই সম্পত্তির উপর মুতি আমি। আরাফের কথাগুলো শোনার পর আসমা বেগমের মুখ বন্ধ হয়ে যায়। আরাফ তানিয়ার হাত ধরে টেনে নিজেদের রুমে নিয়ে চলে আসে। রাগে ওর ইচ্ছে করছে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিতে। দুপুরের দিকে মাজহার ইসলাম বাড়িতে ফেরেন। সে বাড়িতে ফেরার পর আসমা বেগম তার কাছে নালিশ দেয়। ছেলে কি কি বলেছে সে সব কিছুই বলে না কিন্তু তানিয়া কি কি বলেছে সেসব বলে দেয়। নিজে কি কি বলেছে সেসব ও বলে না। তানিয়া ছাদে যাওয়ার সময় ওর শ্বশুর ওকে কাছে ডাকে। এগিয়ে যায় তানিয়া। তোমার মায়ের সাথে কি হয়েছিল তোমার? কিছু না। কিছু হয়নি। কি কি হয়েছে মা তো বলেছেই আপনার কাছে। তুমিও বলো। আপনার ছেলে তো তখন ওখানেই ছিল তাকেই জিজ্ঞেস করে নিবেন। আমি তো পরের মেয়ে মিথ্যেও বলতে পারি। মাজহার ইসলাম বলেন না কিছু আর। তিনি নিজেও স্ত্রীকে খুব ভালো করেই জানেন। এতগুলো দিন ধরে তানিয়াকে দেখে আসছেন, তানিয়া কেমন তাও জানেন তিনি। তিনি আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছেন। কমা কমা আসমা বেগমের তেজ আগের চেয়ে অনেক কমে গেছে। সামনে কিছু না বললেও আড়ালে গোজগোজ করে, বকাবকি করে কানে আসে তানিয়ার। তবে বড় গলা করে কিছু বলার সাহস করে না। কমা ভাইরাস জ্বরে আক্রান্ত হয় আরাফ, তানিয়া আর শাশুড়ি আসমা বেগম। শ্বশুরেরও হালকা হালকা জ্বর তবে বেশি না। বড় যা আর বাচ্চা দুজন সুস্থ আছে। সুস্থ থাকার পরেও বড় যা কোনো কাজ করতে চায় না। শ্বশুরের রাগী চোখ মুখ দেখে দুই একটা কাজে হাত দেয়। তানিয়া নিজে জ্বরে আক্রান্ত হয়েও স্বামী আর শাশুড়ির সেবা যত্ন করে। মাথায় পানি ঢেলে দেয়, গা মুছিয়ে দেয়। খাবার রান্না করে সামনে নিয়ে দেয় খাওয়ার জন্য। মেডিসিন এগিয়ে দেয়। তারপর নিজের যত্ন। ওর সাথে যে যেরকমই আচরণ করুক না কেন ও তো তার সাথে সেরকম করতে পারে না। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কোথায়? তাদের মধ্যে মনুষ্যত্ব না থাকলেও ওর মধ্যে তো আছে। একদিন তানিয়া শাশুড়ির জন্য চাউলের গুঁড়ো দিয়ে চিতই পিঠা বানাচ্ছিল। ভাত খেতে পারে না, অন্য কিছুও খেতে চায় না। তাই তানিয়া চিতই পিঠা ভেজে দিচ্ছিল। শাশুড়ি নিজের রুমে ছিল। তার ছোট যা আসে তাকে দেখার জন্য। তানিয়া পিঠা ভেজে শাশুড়ির জন্য রুমে নিয়ে যাচ্ছিল। রুমের সামনে আসতেই শাশুড়ির কিছু কথা কানে ভেসে আসে। কথাগুলো ছিল এমন। তানিয়া বড় বউয়ের চেয়ে অনেক ভালো। তানিয়ারও অনেক জ্বর তারপরেও আমার মাথায় পানি ঢেলে দেয়, গা মুছিয়ে দেয়। এটা সেটা রান্না করে দেয় খাওয়ার জন্য। আরাফেরও যত্ন করে। কিন্তু বড় বউ সুস্থ থাকার পরেও কোনো কাজে হাত দেয় না। আমাকে ছুঁয়েও দেখে না জ্বর বেশি নাকি কম। আমার কোনো কিছু করেও দেয় না। গতকাল শাক ভাজি দিয়ে ভাত খেতে চেয়েছিলাম বড় বউ শাক ভেজেছিল, অর্ধেক শাক কাঁচাই ছিল। আমাকে এক গ্লাস পানি এগিয়ে দিতেও আসে না। কি খাই না খাই খোঁজ খবর নেয় না। তানিয়ার মা কল করে আমার খোঁজ খবর নেয়। তানিয়াকে বারবার করে বলে আমার মাথায় বেশি বেশি পানি ঢেলে দিতে। গা মুছিয়ে গা ঠান্ডা রাখতে। বারবার বলে আমার সেবা যত্ন করতে।
অথচ বড় বউয়ের মা একবারও কল করে আমার খোঁজ খবর নেয় না। কিন্তু মেয়ের সাথে প্রত্যেক দিন কথা বলে। মেয়েকে বলেও দেয় না আমার সেবা যত্ন করতে। তানিয়ার মাও ভালো, তানিয়াও ভালো। ওর সাথে কত কিছু করেছি, তারপরেও আমার সেবা যত্ন করে। তানিয়া না থাকলে না খেয়েই তারা চিহ্ন রতে হতো। যতটুকু সুস্থ আছি ততটুকুও থাকতাম না। এই যে এত পাওয়ারের অ্যান্টিবায়োটিক খাচ্ছি তাতে কিছুই হয় না। একটু পরেই আবার জ্বর চলে আসে। তানিয়া না থাকলে কি হতো আমার? আগের মতোই না খেয়ে বিছানায় পড়ে থাকা লাগতো। আরও অনেক কিছু বলে। আসমা বেগমের ছোট যাও অনেক কিছু বলে তাকে। তানিয়ার সাথে আর খারাপ ব্যবহার করতে নিষেধ করে। তানিয়া মেয়েটা আসলেই ভালো। সব শুনে তানিয়া মুচকি হাসে। এখন বুঝতে পারছে কোন ছেলের বউ ভালো। তানিয়ার যেই মাকে তুলে বিশ্রী ভাষায় গালি গালাজ করত আজ সেই মাও ভালো হয়ে গেল। আজ দুই চোখের কাতারা চিহ্নটা তানিয়াও ভালো হয়ে গেল। মানুষ ঠিকই বলে বিপদে না পড়লে কেউ মানুষ চিনতে পারে না। তার নিজের পেটের মেয়েও তার সেবা যত্ন করতে আসেনি। এসেছিল দেখে আবার চলে গেছে সেদিনই। এমনিতে আসলে কয়েক দিন থেকে যায় বাবার বাড়ি। এখন যখন দেখেছে মা অসুস্থ, ভাই অসুস্থ, ভাবিও অসুস্থ, ওকে যদি বসিয়ে বসিয়ে না খাওয়ায়, উল্টো কাজ করে যদি খাওয়াতে হয় সকলকে, তাই আর থাকেনি বাবার বাড়ি। ভেতরে প্রবেশ করে তানিয়া। শাশুড়ির সামনে তরকারি আর পিঠার বাটি রাখে। শাশুড়ি শোয়া থেকে উঠে বসে পানির গ্লাস এগিয়ে দিয়ে পাশেই দাঁড়িয়ে থাকে। শাশুড়ির খাওয়া শেষ হলে খালি বাটি নিয়ে ফিরে আসে। তারপর আরাফের জন্য খাবার নিয়ে রুমে আসে। তানিয়া খেয়েছে কিনা জিজ্ঞেস করে আরাফ। তানিয়া না করলে খাবারের প্লেট আর তানিয়াকে নিয়ে ডাইনিং টেবিলে এসে বসে। দুজনেই একসাথে খেয়ে নেয়। আরাফ নিজে মেডিসিন খায়, তানিয়াকেও খাওয়ায়। তারপর তানিয়াকে শুয়ে থাকতে বলে। আন্ডারস্কোর আজকে আর এখান থেকে উঠবে না। আন্ডারস্কোর না উঠলে রাতে কি খাবে? আন্ডারস্কোর খাবো না, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হবে না। আন্ডারস্কোর কে করবে? আন্ডারস্কোর যে বুয়া রাখতে দেয় না সে করবে। নিজের কিছু করার মুরদ হয় না, আবার বুয়াও রাখতে দেবে না। আন্ডারস্কোর তুমি কোথায় যাবে? আন্ডারস্কোর বাহির থেকে হেঁটে আসি। 3 দিন ধরে শুয়ে থাকতে থাকতে পুরো শরীর ব্যথা হয়ে গেছে। আন্ডারস্কোর মাথা ঘুরে পড়ে যাবে, যেতে হবে না, কোথাও শুয়ে থাকো। আন্ডারস্কোর পড়ব না, তুমি শুয়ে থাকো আম্মুর সাথে। কিছু খাবে? কি নিয়ে আসবো? আন্ডারস্কোর কিছু খাবো না, তুমি তাড়াতাড়ি ফিরে এসো তাহলেই হবে। আরাফ মুচকি হেসে নিচু হয়ে তানিয়াকে আদর করে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে যায়। আন্ডারস্কোর অনেকগুলো দিন পর তানিয়া সকালের খাবার তৈরি করছিল। বড় যা নিজের ছেলে আর আয়শাকে নিয়ে বসে আছে নিজের রুমে। শ্বশুর শাশুড়ি নিজেদের রুমে। একটু পর শ্বশুরের রুম থেকে চিৎতারা চিহ্ন কার চেঁচামেচির শব্দ ভেসে আসে। রাইটার সানা শেখ বিশ্রী ভাষায় গালি গালাজ করছে ওর শ্বশুর আসমা বেগমকে। আসমা বেগমও একই কাজ করছে। তানিয়া আর বড় যা দৌড়ে শ্বশুরের রুমের সামনে এসে দাঁড়ায়। শ্বশুরের হাতে বড় একটা লাঠি। শাশুড়ি মা রুমে নেই, বেকনিতে গিয়ে ডোর লক করে দাঁড়িয়ে আছে। শ্বশুর ডোর খোলার চেষ্টা করছে আর বকাবকি করছে। বড় যা বলে, আন্ডারস্কোর আব্বা কি হয়েছে? এমন করছেন কেন আপনারা এই বয়সে এসে? শ্বশুর আসমা বেগমকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বলে। আন্ডারস্কোর সারা দিন কানের কাছে বসে বসে ঘ্যানর ঘ্যানর করে। একবার এর কথা আরেকবার ওর কথা। একবার এই বউ খারাপ, আরেকবার ওই বউ খারাপ। আমার সামনে বসে আমার মৃত বাবা মাকে গালি গালাজ করছে। ওর কত বড় সাহস! একটু থেমে শ্বাস নিয়ে আবার বলে, আন্ডারস্কোর ছেলের বউরা ভালোভাবে থাকে তো ওর ভালো লাগে না। অন্যদের ছেলের বউরা শাশুড়ির সাথে যা যা করে ওর সাথেও তাই করা উচিত। কাউকেই শান্তি দেয় না বাড়িতে। না ছেলের বউদের শান্তি দেয় আর না জামাই আর ছেলেকে। বাড়িতে অশান্তি সৃষ্টি করে এই সতারা চিহ্ন অতারা চিহ্ন তা তারা চিহ্ন নেই। বড় যা শ্বশুরের হাত থেকে লাঠি টানিয়ে তানিয়াকে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসে। আন্ডারস্কোর এই লাঠি দিয়েই এর আগেও এই বুড়িকে মেয়ে তারা চিহ্ন রে তারা চিহ্ন ছিল আব্বা আমার সামনেই। তখন আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আব্বাকে ওনার মাকে তুলে গালি গালাজ করেছিল। তারপর এই লাঠি দিয়েই কয়েকটা বাড়ি মেয়ে তারা চিহ্ন রে তারা চিহ্ন ছিল পিঠে। লাঠিটা 3 ফিট লম্বা আর 3 ইঞ্চি প্রশস্ত। তানিয়া বলে না কিছু। রান্না করার জন্য রান্না ঘরে চলে যায়। নিজের বাবা মাকে তুলে গালি গালাজ করেছে বলে কলিজায় লেগেছে। যখন ওদের বাবা মাকে তুলে গালি গালাজ করে তখন কিছু হয় না ওদের? আন্ডারস্কোর তানিয়ার ভাসুর একেবারে দেশে চলে এসেছে সিঙ্গাপুরের সবকিছু চুকিয়ে। আর প্রবাস জীবন কা তারা চিহ্নটা তারা চিহ্নবে না, দেশেই কিছু করে খাবে। তানিয়ার ভাসুর বাড়িতে আসার পর 1 মাস ভালোই কা তারা চিহ্নটে। তারপর থেকেই শুরু হয় নানান ঝামেলা। ভাসুর একই সাথে খাবে না আর। সে বউ বাচ্চা নিয়ে আলাদা থাকবে।
একটু কিছু হলেই মায়ের সাথে রাগারাগি শুরু করে, বকাবকিও করে। আসমা বেগমের এখন অর্ধেক দিন পার হয় কাঁদতে কাঁদতেই। তানিয়ার কাছে দুঃখ প্রকাশ করে আর কাঁদে। ঠিক মতো খাওয়া দাওয়া করা হয় না এখন। পেটের ছেলের মুখ থেকে তেতো তেতো কথা শুনে খেতে ইচ্ছে করে না। খেতে বসলে চোখ দিয়ে পানি বেরিয়ে আসে, গলা দিয়ে ভাত নামে না। তার অবস্থা এখন তানিয়ার চেয়েও খারাপ। প্রকৃতির প্রতিশোধ বোধ হয় একেই বলে। রাইটার সানা শেখ। বাবার সামনে বাবাকে কিছু না বললেও আড়ালে ঠিকই বলে আমান। কার কাছে কি যেন বলেছিল চায়ের দোকানে বসে। সে আবার মাজহার ইসলামকে বলে দেয়। মাজহার ইসলাম কোনো কিছু না বলে বড় ছেলেকে আলাদা করে দেন। বড় ছেলে বউ বাচ্চা নিয়ে অন্য বাড়িতে চলে যায়। সে কিছুতেই এই বাড়িতে থাকবে না। ভাসুরেরও টাকার গরমে পা মাটিতে পড়ে না। বুক ফুলিয়ে হাঁটে সকলের সামনে। অহংকার তার শিরায় উপশিরায়। অহংকার পতনের মূল সেটা সেও ভুলে গেছে মায়ের মতোই। একদিন বিকেলে রান্নার জন্য তানিয়া চালের ড্রাম থেকে চাল বের করছিল কৌটা দিয়ে মেপে। শাশুড়ি খেয়াল করেন চাল প্রায় শেষের দিকে। অল্প কিছু চাল বাকি আছে। দেখেই তার মাথা নষ্ট। এত তাড়াতাড়ি চাল শেষ? কর্কশ গলায় বলেন। এত তাড়াতাড়ি চাল শেষ হলো কিভাবে? কত কেজি চাল রান্না করো প্রত্যেক দিন? শুনেই তানিয়ার মেজাজ গরম হয়ে যায়। নিজেও কর্কশ গলায় বলে। চাল শেষ হবে কেন? আমার বাপের বাড়িতে রেখে এসেছি। আপনারা তো আর ভাত খান না, হাওয়া খেয়ে থাকেন। ভাত খাই আমি একাই 10 কেজি করে। তাই চাল শেষ হয়ে গেছে। তানিয়ার কথা শুনে শাশুড়ি আর কিছু বললেন না। তানিয়ার আগে ফোঁস ফোঁস করতে করতে রান্না শুরু করে। বড় ছেলে বাবা মায়ের খরচ 1 টাকাও দেয় না। ছোট ছেলে একবার 10,000 টাকা দিলে আর খবর থাকে না। সংসারের পুরো খরচ আরাফের উপর। বাপের তো টাকা উড়ানোর স্বভাব এখনো যায়নি। হাতে টাকা আসলেই হুঁশ থাকে না তার। মাসে 15 থেকে 20,000 টাকা সংসারের বাইরে খরচ হয়। এই টাকা কোথায় কি করে কোনো হিসেব নেই। একটা মধ্যবিত্ত পরিবারে 15-20,000 টাকা অনেক কিছু। আরাফ তবুও কিছু বলে না বাবাকে। কিন্তু ছোট ছেলে ক্যাট করে এটা নিয়ে। এত টাকা কেন খরচ হয় এখন? এখন তো মানুষ কমে গেছে সংসারে, খরচ কম হওয়ার কথা। অথচ খরচ হয় আগের মতোই। এত টাকা কিভাবে খরচ করে মাজহার ইসলাম? হিসেব চাইলেই বাবা ছেলের মধ্যে তর্ক শুরু হয়। মাজহার ইসলাম রেগে রেগে বলেন। লের যেই 2 টাকা দেশ সংসারে, তোর আর দেওয়া লাগবে 1 টাকাও। তোদের টাকা দিয়ে সংসার চলে? আমার টাকা সংসারের খরচ না করলে বাড়ির সবাই না খেয়ে তো এতদিনে। তোদের কাউকেই দিতে হবে না টাকা। আমি যেভাবে পারি সেভাবেই চালাবো সংসার। 1 টাকাও ইনকাম করে না মাজহার ইসলাম। কিন্তু বড় বড় কথা ঠিকই বলে। তেজ কমেনি এখনো। ছেলেদের টাকা উড়িয়ে ছেলেদের উপরেই রাগারাগি করে, বাজে কথা শোনায়। 1 মাসে 10 টাকা কম দিলে মুখের দিকে তাকানো যায় না মাজহার ইসলামের। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ। টাকা শেষ হয়ে গেলেই পাগলের মতো আচরণ শুরু করে মাজহার ইসলাম। ছেলেও রাগ করে, কখনো টাকা দেয় কখনো দেয় না। বাড়িতেও কল করে না খুব একটা। পুরো দায়িত্ব আরাফের ঘাড়ে। এখন তানিয়ার দিন কাতারা চিহ্নটে সুখেই। আর আসমা বেগমের দিন কাতারা চিহ্নটে চোখের জলে নাকের জলে। একটু কিছু হলেই বড় ছেলে খ্যাক খ্যাক করে ওঠে। কিছু বললেই বকা বকি করে। তার পুরো গুণ বড় ছেলের মধ্যে রয়েছে। মায়ের কার্বন কপি বলা যায়। বড় যা এক সংসারে থাকতে কোনো কাজ করত না। শুয়ে বসেই দিন পার করত। তাকেও জব্দ করছে আমান। বাড়ির সব কিছু বড় যাকেই করতে হয়। কাজের বুয়া রাখতে বললে রাখে না। বড় জায়ের সুন্দর স্কিন এখন ট্যান পড়ে গেছে আগুনের তাপে। ফর্সা স্কিন অনেকটা কালো হয়ে গেছে। সুন্দর চুলগুলো উস্ক ঝরে পড়ে যাচ্ছে। কয়েক মাসেই বড় জায়ের রূপ সৌন্দর্য গায়েব হয়ে গেছে। দুদিন আগে বড় ছেলের সাথে তর্কাতর্কি হয় আসমা বেগমের। পাশাপাশি বাড়ি হওয়ায় রোজ আসা যাওয়া হয় দুই বাড়ির সকলের। মা ছেলের তর্কাতর্কি শুনে আশেপাশের অনেকেই চলে আসে আমানের বাড়িতে। রাগে থরথর করে কাঁপছে আমান। 4 ভাই বোনের মধ্যে আমানের রাগ বেশি সবাই জানে। আসমা বেগমের মুখ দিয়ে যা আসছে তাই বলে গালি গালাজ করছে ছেলে আর ছেলের বউকে। বিনা পয়সায় বিনোদন উপভোগ করছে প্রতিবেশীরা। তানিয়া শাশুড়িকে চুপ করাতে চাইলেও পারে না। তার মধ্যে আজ জিন ভর করেছে বোধ হয়। এত দিন ধরে মনে জমিয়ে রাখা রাগ উগরে বের করছে। ঝগড়া করতে করতে বড় ছেলেকে শাপ দেয়। তার ল খালি হবে, খালি হবে, টাকা পয়সার গরম ধুলায় মিশে যাবে। আরও অনেক কিছু বলে। মাজহার ইসলাম বাড়িতে নেই, আরাফ অফিসে রয়েছে। আমান কয়েকবার তেরে আসে আসমা বেগমকে মাতারা চিহ্ন রাতারা চিহ্ন জন্য। ঝগড়ার এক পর্যায়ে আমান বলে।
আন্ডারস্কোর তোকে আজ বা ই করব তুই দাঁড়া। বলেই ঘরের ভেতর প্রবেশ করে ছুবড়ি নিয়ে আসার জন্য। গরু কুরবানি দেওয়ার বড় ছুবড়ি আছে, সেটাই নেওয়ার জন্য যায়। প্রতিবেশীরা আর তানিয়া আসমা বেগমকে নিজেদের বাড়িতে নিয়ে চলে আসে। বড় যা আমানকে শান্ত করার চেষ্টা করে। ভাসুরের শাশুড়ির মধ্যে কি নিয়ে ঝগড়া শুরু হয়েছে তানিয়ার জানা নেই। মা ছেলের তর্কাতর্কি শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে ভাসুরের বাড়িতে এসেছিল। এসে দেখে উঠোনে দাঁড়িয়ে মা ছেলে ঝগড়া করছে। বড় যা দাঁড়িয়ে আছে একপাশে। মাজহার ইসলাম বাড়িতে ফিরলে তাকে সব বলে আসমা বেগম। মাজহার ইসলাম সেরকম কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তানিয়া দুজনের কাছেই ছিল তখন। মাজহার ইসলাম পরে হয়তো ছেলেকে কিছু বলেছিলেন। তারপর থেকে বড় ছেলে মা আর বাবাকে ডাকে না। অতি প্রয়োজনে বাবার সাথে কথা বললেও কখনো আব্বা বলে ডাক দেয় না। মায়ের সাথে কথা বলেও না, ডাকেও না। সেদিনের ঝগড়ার পর থেকে আসমা বেগমের মনে ভয় ঢুকে গেছে। ভুলেও বড় ছেলের বাড়ির আঙ্গিনায় পা রাখে না। ছেলে যদি সত্যি সত্যিই বা ই করে, ভয় বাড়ির বাইরেও বের হতে চায় না। তানিয়ার সাথেও রাগ দেখাতে পারে না। কারণ আগে সবকিছু আরাফ চুপচাপ সহ্য করলেও এখন করে না। মায়ের সাথে খারাপ ব্যবহার না করলেও উচিত জবাব দিতে ভোলে না। এখন সারা দিন তানিয়ার পেছনে পেছনে থাকে আসমা বেগম। মনের মধ্যে ভয় কাজ করে তাকে একা পেয়ে আমান বাড়িতে এসেই যদি তারা চিহ্ন বা তারা চিহ্ন ই করে রেখে যায়। তার কথা শুনে তানিয়ার হাসিও পায়, আবার রাগও হয়। সারা দিন ওকে যা লি এ মা রে কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে। আগে যা লা তো এক ভাবে আর এখন যা লায় আরেক ভাবে। মেয়েটা বিরক্ত শাশুড়ির কথা শুনতে শুনতে। একটুতেই কেঁদে কেটে ভাসিয়ে দেন আসমা বেগম। মাজহার ইসলামের কাছেও কিছু বলতে পারে না, সেও তেরে আসে মা রার জন্য বউয়ের ঘ্যানর ঘ্যানর শুনে। তানিয়ার মায়া হয় শাশুড়ির অশ্রুসিক্ত মুখশ্রী দেখে। তানিয়া তো শান হৃদয়ের মেয়ে না। তাই তো শাশুড়ি ওর সাথে এত কিছু করার পরেও তার জন্য ওর মায়া হয়। ছোট ছেলের কাছেও কিছু বলতে পারে না। কিছু বলতে গেলেই ছেলে থামিয়ে দিয়ে কর্কশ গলায় বলে, আন্ডারস্কোর ওই সব কথা বাদে অন্য কোনো কথা থাকলে বলো, নয়তো ফোন রাখো। সারা দিন কাজ করে, এই সব শোনার ইচ্ছে নেই আমার। ছোট ছেলের চ্যাটাং চ্যাটাং কথা শুনে আবার কাঁদে আসমা বেগম। যেই দুই ছেলেকে সে বেশি ভালোবাসত, যাদের গুণগান করত সারা দিন, এখন তারাই তাকে বড় বড় আঘাত দেয়। মেয়েকেও কিছু বলতে পারে না। তার সংসারের ঝামেলা রেখে সে এই সংসারের ঝামেলা শুনতে রাজি নয়। বছরে দুবার আসে বাবার বাড়িতে। হাসবেন্ডের জবের সূত্রে বান্দরবন থাকে মরিয়ম। ঢাকায় আসা হয় খুব কম। আসমা বেগমের মনে এখন পাহাড় সম দুঃখ কষ্ট। বাবা মা গেছেন অনেক আগে। ভাই বোনের বাড়িতেও যাওয়া হয় না। একা একা বসে থাকলেই নিশ্চুপে কাঁদেন। নিজের মনের দুঃখ কষ্টগুলো তানিয়ার কাছে বলেন। তানিয়ার হাসি পায় মাঝে মধ্যে ভীষণ। ওর মনে আঘাত দিয়ে, ওর হৃদয় খ করে নিজের মনের দুঃখ কষ্ট আবার ওর কাছেই বলে নিজেকে হালকা করে। মানুষ বড়ই অদ্ভুত। কেউ কেউ আসমা বেগমের মতোই নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। কয়েক মাস পরেই ব্যবসায় অনেক টাকা লস খায় আমান। তার এখন মাথায় হাত। টেনশনে খাওয়া দাওয়া ঘুম চাঙ্গে। কমা কমা আসমা বেগম আগের চেয়ে পরিবর্তন হয়ে গেছেন। এখন তানিয়ার নামে সুনাম করে আশেপাশের মানুষের কাছে। এখন তার দুই চোখের কাটা বড় ছেলে আর ছেলের বউ। এখন সংসারের দায়িত্ব তানিয়ার হাতেই বলা যায়। কি রান্না হবে, কতটুকু রান্না হবে, সেসব আর শাশুড়ি দেখতে আসেন না। তানিয়ার যা ইচ্ছে সেটাই রান্না করে। কি রান্না করবে জিজ্ঞেস করলে শাশুড়ি বলেন, তোমার যা ভালো মনে হয় রান্না করো। মাজহার ইসলামের টাকা উড়ানোর স্বভাব এখনো পরিবর্তন হয়নি। তার এই স্বভাব কোনো দিন যাবেও না হয়তো। শাশুড়ি পরিবর্তন হলেও মাঝে মধ্যে একটু আধটু খ্যাচ খ্যাচ করেন তানিয়াকে বসে থাকতে দেখলে। তার কথা এমন যে, বসে থাকা যাবে না, সারা দিন কাজ করতে হবে। কাজ না থাকলেও করতে হবে। শাশুড়ির এসব কথা এখন আর গায়ে মাখে না তানিয়া। বেশি কিছু বললে তানিয়া উত্তর দিয়ে দেয়, শাশুড়িও চুপ হয়ে যায়। তবে এখন তানিয়াকে ভালোবাসেন আসমা বেগম। গালি গালাজ করেন না এখন আর। কমা আরাফ আর তানিয়ার মধ্যকার সম্পর্ক আগের চেয়ে আরো কয়েক গুণ ভালো। তানিয়া আরাফকে যতটা ভালোবাসে, তার চেয়েও আরাফ তানিয়াকে বেশি ভালোবাসে। তানিয়া বলতে পাগল আরাফ। মেয়েকেও অনেক বেশি ভালোবাসে। যত দিন আগায় আরাফ তত তানিয়ার মাঝে হারিয়ে যায়। তানিয়া ছাড়া যেন ওর মাথায় কিছুই ঘোরে না। তানিয়ার একটু অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে ওঠে আরাফ। সর্দি লাগে তানিয়ার, শ্বাস বন্ধ হয়ে যায় আরাফের। জ্বর হয় তানিয়ার, মাথা ব্যথা, কষ্ট হয় আরাফের। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকে তানিয়ার মুখের দিকে। এই মায়াবী চেহারার মায়ার পড়েছিল সেই প্রথম দেখায়।
এখন যত দিন আগায় ততই ডুবে যাচ্ছে সেই মায়। আরাফ মাঝে মধ্যে তানিয়াকে বলে, আন্ডারস্কোর কি জাদু করেছ আমায়? কি করেছ আমাকে? কি মায় জড়িয়েছ? আমি নিশ্চিত তুমি জাদু করেছ সেই প্রথম দিন। না হলে আমি এত পাগল হতাম নাকি? মনে হয় জব টপ ছেড়ে সারা দিন বউয়ের সাথে বসে থাকি। তানিয়া কিছু না বলে শুধু হাসে। মাঝে মধ্যে ওর ভীষণ অবাক লাগে যে একটা মানুষ এত ভালো হয় কিভাবে? এতটা কেয়ারিং কিভাবে হয়? আরাফের মতো ছেলে তানিয়া এর আগে কোনো দিন দেখেনি। তানিয়া বলতে বাধ্য, আমি আসলেই ভাগ্যবতী। তাই তো তোমার মতো কাউকে পেয়েছি। সবার জীবনে দুঃখের পর সুখ আসে। সুখের পরে আসে দুঃখ। তানিয়ার জীবনেও সুখ এসেছে। হয়তো আরও আসবে। ওর ভবিষ্যতের দিনগুলো আরও ভালো। বে। আরাফের আরও একটা চাওয়া আছে, ওর আরও একটা মেয়ে চাই। আরাফ যখন যখন এই কথা বলে তখন তানিয়াও বলে, আন্ডারস্কোর কেন মায়ের কাছ থেকে আরও বকা শোনানোর ইচ্ছে আছে নাকি? আন্ডারস্কোর কে কি বলবে? আমার সামনে যেন বলে দেখে কেউ। জিভ টেনেছি, রে ফেলবো তার। তানিয়ার মতোই হাজারো তানিয়ার জীবনে একজন করে আরাফ আসুক। তবে আসমা বেগম না আসুক। বড় জায়ের মতো একটা বড় জা না আসুক। মাঝহার ইসলাম এর মতো শ্বশুর না হোক। ভালো থাকুক হাজারো তানিয়া। তানিয়ার সুখের জীবনে কারো নজর না লাগুক। আগামী দিনগুলো আরও সুখের হোক। তানিয়ার জীবন এগিয়ে যাবে, চলবে প্রকৃতির নিয়মেই। সুখ আসবে, দুঃখও আসবে হয়তো। তবে সেই দুঃখ ওকে স্পর্শ না করুক। অনাবিল সুখের সংসার হোক তানিয়ার। সকল তানিয়াই ভালো থাকুক। আল্লাহর কাছে এই দোয়াই করি। সমাপ্ত।